তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। Yes, sir. ওকে, জি স্যার। সো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি নর্মাল অফলাইন সিকোয়েন্সে বলি তাহলে এক্সপেরিমেন্ট 4, আর এখন যদি তোমাদের ইন্ডিভিজুয়াল লেকচারকে একটা করে এক্সপেরিমেন্ট আমরা ধরি তাহলে এটা এক্সপেরিমেন্ট 6 হবে। ওকে, আমি এটা এক্সপেরিমেন্ট 6 করে দেই। ওকে, সো দেখো আমাদের এক্সপেরিমেন্ট নেমটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ফেজ ডায়াগ্রাম ইউজিং কুলিং কার্ভ। ফেজ ডায়াগ্রাম এই নামটা শুনছো সবাই? ইয়েস স্যার। তোমাদের থিওরিতে কি ফেজ ডায়াগ্রাম পড়ানো হয়েছে? নো স্যার। না স্যার। নো স্যার, ওকে, এখনো স্যার হয় নাই। আচ্ছা, তোমাদের হয়তো ফেজ ডায়াগ্রাম তোমাদের থিওরিতে কভার করবা, এটা প্রবলেম না। কুলিং কার্ভ এই টার্মটা তো জানো সবাই, রাইট? ইয়েস স্যার। ইয়েস স্যার, বইতে দেখেছি। ইয়েস স্যার আছে। আচ্ছা, না তোমরা এমনি এইচএসসি লেভেলে ওই কুলিং কার্ভটা জানো? শীতলীকরণ বক্ররেখা। হ্যাঁ, আমরা যদি বলি তাহলে দেখবা যে তোমাদের যখন দেখাবো তখন মনে পড়বে সবারই। তো আমি আসলে তোমাদের ফার্স্টে একটু আইডিয়া দেই, তারপর আমরা ডিটেলসে যাব। ফেজ ডায়াগ্রামটা যদি আমরা এক কথায় বলতে চাই, এটা একটা ম্যাপ। বাট আমরা নর্মাল ম্যাপ দিয়ে কি দেখি? জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট অথবা আমরা যদি লঙ্গিটিউড বা ল্যাটিটিউডে ভাগ করা থাকে তাহলে কোন জায়গাটা কোন জায়গায় আছে, আমি এখান থেকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে গেলে কোন প্লেসে যেতে পারবো সেটা তো আমরা ম্যাপের মাধ্যমে বের করি, রাইট? জি স্যার। জেনারেল ম্যাপ। ওকে, আর ফেজ ডায়াগ্রামটা হচ্ছে আমরা বলবো তাহলে ম্যাটেরিয়ালস এর জন্য, অ্যালয় বা কম্পাউন্ড এদের জন্য একটা ম্যাপ, যেখানে আমরা কম্পোজিশন এবং টেম্পারেচার এই দুইটাকে ভ্যারিয়েবল ধরে তাহলে কোন টেম্পারেচারে কোন কম্পোজিশনে আমরা কি রকম ফেজ পাবো বা তাদের স্ট্রাকচারটা, প্রবাবল স্ট্রাকচারটা কেমন হতে পারে সেটা আমরা দেখতে পারি এই ফেজ ডায়াগ্রামের মাধ্যমে। এখন তোমাকে যদি আমি বলি ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম, পিওর অ্যালুমিনিয়াম। ওকে, তো পিওর অ্যালুমিনিয়াম নরমাল অবস্থায় রুম টেম্পারেচারে কি সলিড ফর্মে থাকে, রাইট? এখন এটাকে তুমি টেম্পারেচার বাড়াতে থাকলা, বাড়াতে বাড়াতে 660 অ্যারাউন্ড, এটা মেল্টিং টেম্পারেচারে চলে যাবে। তারপর এর থেকে আরো উপরে যখন নিবে টোটালটা মেল্ট হয়ে যাবে, রাইট? সো আমি তোমাকে জাস্ট একটা কম্পোজিশন বলে দিচ্ছি, পিওর অ্যালুমিনিয়াম। এটার জন্য তুমি জানো একটা মেল্টিং পয়েন্ট আছে, এর উপরে থাকলে সে সলিড হবে, সরি লিকুইড হবে, এর নিচে থাকলে সে সলিড হবে। এখন তোমাকে যদি আমি বলি অ্যালুমিনিয়ামের সাথে কপার অ্যাড করতে থাকো, অ্যালয় তৈরি করতে থাকো। সবাই অ্যালয় কি এটা জানো, রাইট? জি স্যার। ইয়েস স্যার। তো আমি যদি কপার অ্যাড করতে থাকি তাহলে তার প্রপার্টি কি চেঞ্জ হতে থাকবে। এখন এই যে প্রপার্টিটা চেঞ্জ হচ্ছে এর সাথে সাথে কি তার মেল্টিং টেম্পারেচারও চেঞ্জ হবে না? Yes, sir. ইয়েস স্যার। এখন দেখা যায় আমি তোমাকে যদি বলি অ্যালুমিনিয়াম 99% আর 1% হচ্ছে তোমার কপার, এটার মেল্টিং টেম্পারেচার তুমি মুখস্থ রাখো। বা আমি যদি প্রত্যেকটা এরকম বিভিন্ন কম্বিনেশনে তো অ্যালয় হতে পারে, এটার তার সবকিছু ডাটা হিসেবে মুখস্থ রাখাটা কিন্তু বা মনে রাখাটা কিন্তু আমাদের জন্য টাফ, রাইট? জি এই স্যার। জন্যই আসলে আমরা যদি এটাকে ডায়াগ্রাম হিসেবে প্রকাশ করে রাখতে পারি তাহলে ডায়াগ্রাম থেকে আমরা যে কোনো নিড হলে আমরা পার্টিকুলার একটা কম্পোজিশন বা টেম্পারেচার তোমাকে দিয়ে দিলে তুমি ইনস্ট্যান্টলি বলতে পারবা তুমি কোন ফেজ বা কোন অবস্থায় পাবা ম্যাটেরিয়ালটাকে। ওকে, তো আমরা যদি সামনে আগাই, তো দেখো রেড মার্ক দিয়ে এখানে বলা আছে, আমি তোমাদের এই ম্যাটেরিয়ালসটা দিয়ে দিব পরবর্তীতে তোমাদের পড়ার জন্য, বাট এখন একটু খেয়াল করো। ওকে, তোমরা যদি এই লাইনটা একটু খেয়াল করো তাহলে আসলে ফেজ ডায়াগ্রামটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভ্যারিয়াস ফেজ। ফেজ কি সেটা কি তোমরা জানো? দশা। কঠিন তরল বা স্টেজ, কোন বিভিন্ন একটা স্টেজ। সিচুয়েশন, পরিস্থিতি। ফেজ হচ্ছে ধরো কোনো একটা আমরা কি জানি ম্যাটেরিয়ালে বিভিন্ন রকম স্ট্রাকচার থাকতে পারে, তোমরা স্ট্রাকচার পড়ছো, রাইট? এফসিসি বিসিসি বা বিভিন্ন স্ট্রাকচার হয়। এখন ফেজটা হচ্ছে তোমার বিভিন্ন রকম কম্বিনেশনের ভিতরে যে জোনটুকুর
বা যেসব ম্যাটেরিয়ালের সেম রকম স্ট্রাকচার আছে এবং প্রপার্টি শো করে, এরা হচ্ছে সিঙ্গেল ফেজ। ওকে, ধরো স্যার আরেকবার একটু বলুন স্যার। হ্যাঁ আমি বলতেছি, ধরো আমরা যদি এরকম কোনো ডায়াগ্রাম দেখছো ওয়াটারের ক্ষেত্রে? Yes, sir. Yes, sir. টেম্পারেচার এবং প্রেসার দিয়ে যদি আমি বলি, ট্রিপল পয়েন্ট ছিল এটা, Yes, sir. রাইট? ওকে, এখন এটা আসলে কি বোঝায় যে একটা পার্টে হচ্ছে সে ভ্যাপোরাইজড অবস্থায় আছে, একটা পার্টে সে লিকুইড অবস্থায় আছে, একটা পার্ট সে সলিড অবস্থায় আছে। এই যে যার স্টেট, এই প্রত্যেকটা স্টেটকে আমরা এক একটা ফেজ বলতে পারি, যদি আমি সিম্পল ভাবে তোমাদের বলতে চাই। সো এটাও কিন্তু একটা আসলে ফেজ ডায়াগ্রাম। আমাদের এই যে যে ছবিটা ছিল এটাও একটা ফেজ ডায়াগ্রাম, বাট আসলে খুব সিম্পল অবস্থায় আছে। ওকে, তো আমরা এই জন্য এটাকে ফেজ ডায়াগ্রাম আসলে ওইভাবে বলি না, কারণ আমরা মেটালার্জির ক্ষেত্রে ফেজ ডায়াগ্রাম গুলা কনস্ট্যান্ট প্রেসারে প্রকাশ করি। এটা একটা ডায়াগ্রাম যেখান থেকে আমরা ফেজ পাই, বাট এটাকে আমরা মেটালার্জির ভাষায় ফেজ ডায়াগ্রাম বলবো না। ওকে, তো ফেজ ডায়াগ্রামের আরেকটা মানে ইউনিক ফিচার আছে, সেটা হচ্ছে আমরা টেম্পারেচারকে রাখি ওয়াই এক্সিসে। আমরা একটা ডায়াগ্রাম আঁকবো, তার ওয়াই এক্সিস থাকবে টেম্পারেচার এবং এক্স এক্সিস থাকবে কম্পোজিশন, যা ওয়েট পার্সেন্ট অথবা মোল পার্সেন্ট যে কোনো ভাবে রাখতে পারো। আচ্ছা, ইউজ কি? আমরা ডিফারেন্ট কম্পোজিশন বা টেম্পারেচার আমি তোমাকে বলে দিলে তুমি জাস্ট একটা ফেজ ডায়াগ্রাম দেখেই বলতে পারবা এই সিচুয়েশনে, পার্টিকুলার সিচুয়েশনের জন্য কোন কোন ফেজ প্রেজেন্ট আছে। আবার আমরা যখন অ্যালয় তৈরি করছি, একটা হোস্ট ম্যাটেরিয়াল থাকে বা এলিমেন্ট থাকে, তার মধ্যে আমরা অন্য আরেকটা এলিমেন্ট অ্যাড করতে থাকি। এই অবস্থায় তাদের সলিবিলিটি কেমন হবে? একটা কি আরেকটার সাথে ডিরেক্টলি সলিউবল হয়ে যাবে, নাকি প্রেসিপিটেট আকারে ছোট ছোট পার্টিকেল হিসাবে তারা ডিপোজিট হবে, সেটা আমরা বলতে পারবো। আবার আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলি, নর্মাল যে কোনো একটা সলিড বা পিওর কোনো মেটালকে আমরা যখন হিট করতে থাকি বা কুল করতে থাকি, তার কি একটা পার্টিকুলার একটা টেম্পারেচারে মেল্ট হয়, রাইট? জি স্যার। Yes, sir. স্যার এটা হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে টাইম। ধরো আমি অ্যালুমিনিয়ামের কথাই বলি, অ্যালুমিনিয়াম ছিল, আমি তাকে মেল্ট অবস্থায় নিয়ে গেছি, তুমি তার টেম্পারেচার কমাইতে থাকো আস্তে আস্তে, যত টাইম যাবে টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে, বাট পার্টিকুলারলি একটা টেম্পারেচার রিচ করবে, যে টেম্পারেচার আসার পর টাইম বাড়তেছে বাট তার টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না। আবার একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পর তখন দেখবা এই পয়েন্টে যাওয়ার পর আবার টাইমের সাথে সাথে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। আমরা এই জিনিসটা কি মেল্টিং পয়েন্ট বলতাম, রাইট? ইয়েস স্যার জি স্যার। Yes, sir. এবং এখানে যে হিটটা রিলিজ হয় এটাকে আমরা কি বলি? Latent heat of vaporization. সুপ্ততা। সুপ্ততা, বাট এটা ভ্যাপোরাইজেশন না, ভ্যাপোরাইজেশন হচ্ছে বয়লিং পয়েন্ট। লেটেন্ট হিট অফ ফিউশন, Fusion, sir, fusion. গলনাঙ্কর সময় যেটা আমরা হিটটা রিলিজ হয়। ওকে, এখন সো দেখো আমরা কোন টেম্পারেচারে পাচ্ছি সেটা আমরা পিওর মেটালের ক্ষেত্রে আমরা বলতে পারি, বাট যখন অ্যালয় হয় তখন এটার ডায়াগ্রামটা একটু চেঞ্জ হয়ে যায়। যখন একটা অ্যালয়ের ক্ষেত্রে সেম ডায়াগ্রামটা আঁকতে নিবা, তখন তার ডায়াগ্রামটা কনস্ট্যান্ট না হয়ে এরকম হবে। এখানে একটা জোন ক্রিয়েট করবে, যে জোন বরাবর স্লোপটা চেঞ্জ হয়েছে, বা তোমার হিট লসের বা টেম্পারেচার ফল যে হচ্ছিল তার রেটটা চেঞ্জ হবে, বাট সে কনস্ট্যান্ট টেম্পারেচারে সলিডিফাই হবে না। এটা অ্যালয় বা কম্পাউন্ডের ক্ষেত্রে। ক্লিয়ার? Yes, sir. অ্যালয়েডটা একটু আরেকবার। তোমরা কি জানো পিওর মেটালের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট ফিক্সড, রাইট? বাট অ্যালয়ের ক্ষেত্রে ইন্টারেস্টিং একটা ফিচার হচ্ছে তার মেল্টিং পয়েন্ট একটা টেম্পারেচারে ফিক্স না, একটা জোন বরাবর বা একটা রেঞ্জ বরাবর তার মেল্টিং টেম্পারেচার পাবা। ধরো আমি তোমাকে যদি ফর এক্সাম্পল বলি, অ্যালুমিনিয়াম এবং কপার, অ্যালুমিনিয়াম এবং সাথে তুমি কপার অ্যাড করছো, এর মেল্টিং টেম্পারেচার তুমি একটা পয়েন্ট যদি বলো, আমি ধরে নিলাম তুমি বললা হচ্ছে 670 ডিগ্রি সেলসিয়াস,
এটা আসলে কারেক্ট হবে না। এটা হয়তো এরকম হতে পারে 670 থেকে 675 পর্যন্ত। ওকে, এরকম একটা রেঞ্জ পাবা 675 পর্যন্ত। কারণ সে একটা পয়েন্টে যখন সলিডিফাই হওয়া শুরু করে সেখান থেকে কমপ্লিটলি সলিডিফাই হওয়া পর্যন্ত তার টেম্পারেচার কিছুটা ফল হয়, কারণ কম্পোজিশনের একটা ভ্যারিয়েশন আছে। তো আমরা ওই দিকে ডিটেলস এখন যাব না, জাস্ট এটা একটু মনে রাখো যে অ্যালয়ের ক্ষেত্রে একটা রেঞ্জে তুমি মেল্টিং টেম্পারেচার পাবা এবং ফেজ ডায়াগ্রাম দেখে তুমি ওই রেঞ্জটা বলে দিতে পারবে। স্যার তাহলে অ্যালয়ের ক্ষেত্রে সুপ্ত তাপ এই জিনিসটা, এই টার্মটা অ্যাপ্লিকেবল না? সুপ্ত তাপ অ্যাপ্লিকেবল না তা ঠিক না, কারণ তখনও তো হিট রিলিজ হচ্ছে, জাস্ট একটা ফিক্সড পয়েন্টে থাকা অবস্থায় হচ্ছে না। ও ওকে, এখানে কিছু বেসিক টার্ম দেয়া আছে। তোমরা সিস্টেম কি সেটা জানো। সিস্টেম হচ্ছে আমরা যে পার্টিকুলার এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন। ধরো তুমি একটা কোনো মেটালকে সলিডিফাই করতেছো, তো এই সলিডিফাইয়ের আশেপাশে যেদিক দিয়ে হিট লস হচ্ছে এই রিজনটুকুকে তুমি ধরবা তার সিস্টেম, যার যে তার আশেপাশে যে অংশের সাথে তার কোনো ইন্টারেকশন নাই, আইদার সে টেম্পারেচার নিবেও না টেম্পারেচার দিবেও না, তার সাথে কোনো ম্যাটেরিয়াল বা গ্যাসের আদান প্রদান হবে না, এরকম কোনো এরিয়াকে আমরা সিস্টেমের ভিতরে নিয়ে আসবো না। আমরা যে অংশটুকুকে নিয়ে স্টাডি করতেছি যার মধ্যে ইন্টারেকশন আছে সেটাকে আমরা একটা সিস্টেম বলবো। ফেজ হচ্ছে আমরা বললাম যে বিভিন্ন ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টির কম্পোজিশন থাকতে পারে, বাট তাদের স্ট্রাকচার এবং প্রপার্টি সেম হবে এবং এটা লিকুইড সলিড বিভিন্ন ফেজ হইতে পারে। ভ্যারিয়েবল হচ্ছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি, এক্ষেত্রে আমরা যেরকম বলতেছি টেম্পারেচার এবং কম্পোজিশন। প্রেসারও একটা ভ্যারিয়েবল, বাট আমরা জেনারেলি মেটাল বা অ্যালয়ের ক্ষেত্রে প্রেসারটাকে ফিক্স ধরে নিই। আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, টেম্পারেচার এবং কম্পোজিশন। কম্পোনেন্ট, কম্পোনেন্ট হচ্ছে যদি পিওর মেটাল হয় তাহলে একটা কম্পোনেন্টই আছে, যদি অ্যালয় হয় যেমন অ্যালুমিনিয়াম এবং কপার, এখানে তার কম্পোনেন্ট কয়টা? দুইটা কম্পোনেন্ট অথবা এলিমেন্ট বলতে পারো। ওকে, এটা হচ্ছে কম্পোনেন্ট। বিভিন্ন কম্পোনেন্ট মিলে একটা অ্যালয় তৈরি করে, একটা অ্যালয়ের মধ্যে অনেক ধরনের ফেজ থাকতে পারে। ক্লিয়ার? জি স্যার। একটু হোল্ড করো। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? Yes, sir. ওকে, Yes, মানে sir. স্যার অ্যালয় ডিফারেন্ট কম্পোনেন্টস নিয়ে অ্যালয় হতে পারে? হ্যাঁ, ডিফারেন্ট কম্পোনেন্ট মিলে আমরা অ্যালয় তৈরি করতেছি এবং অ্যালয়ের কম্পোজিশন ডিফারেন্ট হইতে পারে। এবং একটা অ্যালয়ের মধ্যে মানে এই দুইটা মিলে তো একটা অ্যালয় হইতে পারে যার কম্পোজিশন ডিফারেন্ট, বাট কম্পোনেন্ট কিন্তু এই দুইটাই, অ্যালুমিনিয়াম এবং কপার। তাদের Sir, বিভিন্ন পার্সেন্টেজে বসে অ্যালয় হচ্ছে। হ্যাঁ বলো। স্যার সিস্টেমের ক্ষেত্রে কি আমরা মানে ওপেন সিস্টেম কনসিডার করছি না ক্লোজড বা নাকি আইসোলেটেড সিস্টেম? এখানে আমরা আসলে কোনটা কনসিডার করি না, আমি তোমাকে সিস্টেম কি সেটা বলছি। এখানে আমরা সিস্টেম আবার বিভিন্ন রকম আসতে পারে, আমরা পার্টিকুলার কেসের জন্য পার্টিকুলারটা আচ্ছা। ইউজ করব। আমি Yes, sir, জেনারেলি বুঝছি। সিস্টেমটা বলছি। মানে স্যার অ্যালয়কে একটা কম্পোনেন্ট ধরতে পারি আর তার মধ্যে দুই ধরনের কম্পোজিশন আছে? অ্যালয় একটা কম্পোনেন্ট না, সিঙ্গেল কম্পোনেন্ট দিয়ে কখনো অ্যালয় হয় না, দুই বা মানে তার থেকে বেশি কম্পোনেন্ট মিলেই অ্যালয় হয়। শুধু অ্যালুমিনিয়াম একটা কম্পোনেন্ট, এ তো আর অ্যালয় করতেছে না, এর মধ্যে তুমি কোনো কিছু ভিতরে অ্যাড করতে হবে তারপরে অ্যালয় হবে, রাইট? ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, গিবস ফেজ রুল, এটা তাহলে তোমরা মনে হয় পড়ো নাই, যেহেতু থার্মোডাইনামিক্স এর কোনো স্লাইড বা লেকচার হয় নাই, ফেজ ডায়াগ্রামের কোনো লেকচার হয় নাই, রাইট? Yes, sir. আমি এটা বেসিক একটা ধারণা তোমাদের দেই, তোমাদের হয়তো থিওরিটা একটু ডিটেইলসে পড়াবে। ফেজ রুলটা হচ্ছে কোন একটা সিস্টেমের মধ্যে কতগুলা ফেজ থাকবে ডিটারমাইন করে পি দিয়ে, টোটাল ফেজ এবং ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডমটা কি একটু আমি তোমাকে বলছি, একটু ভালোভাবে একটু খেয়াল করো। ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে তুমি যে ভ্যারিয়েবল গুলা আছে কয়টা ভ্যারিয়েবলকে তুমি চেঞ্জ করতে পারবা।
আমরা কি কি ভ্যারিয়েবলের কথা বললাম? প্রেসার একটা ভ্যারিয়েবল, টেম্পারেচার একটা ভ্যারিয়েবল এবং কম্পোজিশন একটা ভ্যারিয়েবল, রাইট? তুমি যখন কোন একটা সিস্টেম নিয়ে আলোচনা করতেছো, পার্টিকুলারলি কতগুলা ভ্যারিয়েবলকে তুমি চেঞ্জ করলেও ফেজের কোনো চেঞ্জ হবে না, সেটাই হচ্ছে এফ, ডিগ্রি অফ ফ্রিডম, অথবা নাম্বার অফ ভ্যারিয়েবল দ্যাট ইউ ক্যান চেঞ্জ ইন্ডিপেন্ডেন্টলি। ক্লিয়ার? এটুকু জাস্ট আগে মাথায় রাখো, আমি ডিটেলসে বলবো। আচ্ছা, এটা ইকুয়ালস টু হবে সি, নাম্বার অফ কম্পোনেন্ট অথবা নাম্বার অফ এলিমেন্ট। যেখানে আমরা অ্যালয় এবং কপারের যদি একটা মিশ্রণ বলি, তাহলে এখানে কম্পোনেন্ট হবে কয়টা? দুইটা। 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 এবং প্লাস একটা কনস্ট্যান্ট ধরা হইতো 2। এই 2টা ধরা হয় যখন ডিগ্রি অফ নাম্বার অফ ভ্যারিয়েবল 3 ছিল, তখন এই কনস্ট্যান্টটাকে 2 ধরা হইতো জিপস ফ্রি রুলস এর জন্য। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। যদি এই জিনিসটা 3 থেকে 2 তে চলে আসে, যেমন আমরা যখন ফেজ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, তখন শুধু টেম্পারেচার এবং কম্পোজিশন এই দুইটাকে আমরা ভ্যারিয়েবল ধরতেছি, প্রেসারটাকে ফিক্সড করে দিচ্ছি, তখন এই ইকুয়েশনটা হয়ে যাবে হচ্ছে এখানে 1 হয়ে যাবে 2 এর জায়গায়। ক্লিয়ার? এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। মানে থার্মোডাইনামিক্সে আমরা ভ্যারিয়েবল পড়ছি প্রেসার, ভলিউম, টেম্পারেচার। এখানে ভলিউমটাকে কেন ইগনোর করা হলো বা প্রেসারটাকে ফিক্সড করে দিয়ে ভলিউমের কথা নাই? হ্যাঁ আমি বলি, ভলিউমটা আসলে কখন বেশি চেঞ্জ হয়? গ্যাসিয়াস অবস্থায়, রাইট? জি। লিকুইড থেকে গ্যাসিয়াসে যখন ট্রান্সফর্ম হয় তখন ভলিউমের চেঞ্জ খুব বেশি হয়, রাইট? আমরা তো তোমাদের আজকে যতটুকু লেকচার আমরা দিচ্ছি সেটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম নিয়ে, যে ফেজ রুল, এটা আসলে মেইনলি ফেজ ডায়াগ্রামের বেসিসে আমরা তোমাদের লেকচারটা দিচ্ছি। এখন ফেজ ডায়াগ্রামে আমরা ভেপার ফেজ নিয়ে আলোচনা করি না। ফেজ ডায়াগ্রাম আমি তোমাদের একটু পরে দেখাবো। ফেজ ডায়াগ্রাম হচ্ছে আমরা সলিড এবং লিকুইড, সলিড এবং লিকুইড এই বুঝতে দুইটার পারছি স্যার। ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। স্যার ওখানে কনস্ট্যান্ট 2 আর 1 নিয়ে যদি আরেকটু বলতেন। হ্যাঁ, যখন জেনারেলি এই তিনটা ভেরিয়েবলকে মাথায় রেখে যে ফেজ রুলটা এস্টাবলিশ হয় ইনিশিয়ালি, যখন ভ্যারিয়েবল 3টা ছিল তখন সে কনস্ট্যান্ট দিয়েছিল হচ্ছে 2, মানে ভ্যারিয়েবল থেকে একটা কম। বাট দেখা গেছে যখন আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, মানে প্রেসারটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, তখন এই ইকুয়েশনের জন্য ভ্যারিয়েবলকে 1 ধরতে বলা হয়েছে। এটাই রুলস এর মধ্যেই, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ক্লিয়ার? যেমন আমরা এটা পরের স্লাইডে দেখতে পারতেছি, এটা আমি তোমাদের বলেও দিচ্ছি আসলে কেন। নাম্বার অফ ফ্রিডমের চেয়ে মানে এক কম করে আমরা প্লাস নাম্বার অফ ফ্রিডম না, ভ্যারিয়েবল, নাম্বার অফ ভ্যারিয়েবল দুইটা কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে এই এফ দিয়ে বোঝা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তুমি ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্টলি নিজে কতটা চেঞ্জ করতে পারবা, একটাকে, দুইটাকে না তিনটাকে। আর এটা হচ্ছে তোমার টোটাল ভ্যারিয়েবল আছে কয়টা তার থেকে এক কম। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে স্যার মানে হ্যাঁ। আমরা হচ্ছে আদর্শ গ্যাসে যে স্বাধীনতার মাত্রা পড়ছিলাম বাংলা টার্মে, ওইটার সাথে Same. কি নাম্বার অফ ফ্রিডমের কোনো? হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডমটা মোটামুটি সেম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকটা কিছু জিনিস আমি একটু বলি। আমরা যখন ধরো আমরা আবার একটু সেম, আগে স্যার বলো। স্যার একটু আগে পি পি প্লাস এফ ইকুয়াল টু সি প্লাস 2 দেখলাম, আবার সি প্লাস 1ও দেখলাম, তো কখন কোনটা হবে এটা কি সেটাই যেন বললাম বলছিলেন স্যার? যে যখন তোমার টোটাল ভ্যারিয়েবল আমরা তিনটা নিয়ে কল্পনা করতেছি, টোটাল হ্যাঁ। নাম্বার অফ ভ্যারিয়েবল যখন 3 ছিল, টেম্পারেচার, প্রেসার এবং কম্পোজিশন, তখন এর মধ্যে যে কোনো দুইটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা 2 ইউজ করতাম, মানে ভ্যারিয়েবল থেকে একটা কম, কারণ আরেকটা অটোমেটিক চেঞ্জ হবে। তুমি যদি দুইটা চেঞ্জ করো আরেকটা অটোমেটিক চেঞ্জ হবে। আর যখন আমরা প্রেসারটাকে কনস্ট্যান্ট ধরতেছি ফেজ ডায়াগ্রামের জন্য, তখন কিন্তু অলরেডি ভ্যারিয়েবল হয়ে গেছে দুইটা, তার মধ্যে একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। এই জন্য আমরা আসলে এখানে কনস্ট্যান্ট আরেকটা টার্ম একটা কমে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। তোমরা এটা ইকুয়েশনে একটা Thank কনস্ট্যান্ট you, ভ্যালু sir. হিসাবে চিন্তা করো। ওকে, এখন দেখো, আমরা যখন কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে আরেকটা কোনো ম্যাটেরিয়াল অ্যাড করতে থাকি, তখন ভিতরে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হইতে পারে। ওকে, তার মধ্যে একটা হচ্ছে তারা রিঅ্যাকশন করে কম্পাউন্ড তৈরি করে ফেলতে পারে,
অথবা তারা রিঅ্যাকশন না করে মিক্সচার অথবা সলিউশন হিসেবে তৈরি করতে পারে, সেটা আমরা সলিড অবস্থায় যদি থাকি তাহলে সলিড সলিউশন বলি। ক্লিয়ার? তুমি যখন ওয়াটারের সাথে কোনো কিছু ডিজলভ করো, তখন কি আমরা সলিউশন যখন বলি তখন কি কোনো রিঅ্যাকশন হয় ভিতরে? নো স্যার, সলিউশনের তো রিঅ্যাকশন নেই স্যার। হ্যাঁ, আর যখন রিঅ্যাকশন হয় তখন কিন্তু একটা প্রোডাক্ট তৈরি হবে, সেটাকে আমরা কম্পাউন্ড বলি। আমরা আসলে কম্পাউন্ড নিয়ে কনসার্ন না, আমরা সলিউশন নিয়ে কনসার্ন। কারণ আমরা অ্যাড করে চাচ্ছি তাদের যে নিজের ইউনিক প্রপার্টি ছিল সেটাই মেইনলি থাকবে, ডিফারেন্ট নতুন কিছু যেন তৈরি না হয়ে যায়। ওটাও হতে পারে, অনেক সময় হয়, বাট আমরা মেইনলি সলিড সলিউশন নিয়ে কনসার্ন। এখন সলিড সলিউশন দুই ভাবে তৈরি হয়। একটা হচ্ছে তুমি যে অ্যাটম গুলা ছিল, পার্টিকুলার যে অ্যাটম পজিশনে ছিল সেই পজিশনে রিপ্লেস করে ফেলতে পারে, যেটাকে আমরা সাবস্টিটিউশন বলি, অথবা ইন্টারস্টেশিয়াল যে ভ্যাকেন্সি ছিল সেখানে বসতে পারে। এই দুইটা ক্রিস্টাল স্ট্রাকচার যখন আমি পড়াইছি তখন তোমাদের বলেছি যে আমাদের বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে ফাঁকা জায়গা থাকে, যেটাকে আমরা কি বলি? ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টেশিয়াল ভয়েড বলি। টেট্রাহেড্রাল সাইট, অক্টাহেড্রাল সাইট আমরা পড়ছি, রাইট? Yes, sir. যখন তুমি এক্সট্রা কোনো একটা ম্যাটেরিয়ালকে অ্যাড করবা, যেমন আমি আগের এক্সাম্পলটা যদি আবার বলি, অ্যালুমিনিয়ামের মধ্যে কপার অ্যাটম অ্যাড করতেছি। এখন এই অ্যাটমের সাইজ বিভিন্ন রকম সাইজের কারণে সে বিভিন্ন জায়গায় বসতে পারে। সে এরকম হতে পারে যে কয়েকটা, ধরো 100টা অ্যালুমিনিয়ামের অ্যাটম ছিল, তার মধ্যে 3টা অ্যাটমকে সে সরাই দিল, এই অ্যালুমিনিয়াম যে পজিশনে ছিল সেই পজিশনে কপার চলে আসলো। এটাকে আমরা বলবো সাবস্টিটিউশন। ওকে, এখন যদি এরকম হয় যে অনেকগুলো অ্যালুমিনিয়াম অ্যাটম আছে, এর মাঝখানে যে ফাঁকা জায়গা, এখন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি এফসিসি স্ট্রাকচার হয়, বিসিসি স্ট্রাকচার হয়, হেক্সাগোনাল স্ট্রাকচার হয়, তাহলে ভিতরে বিভিন্ন রকম ফাঁকা জায়গা থাকবে। এই ফাঁকা জায়গায় যদি কপারটা বসে, আমি কিন্তু এক্সাম্পল হিসাবে বলতেছি, বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন রকম হতে পারে, তাহলে এটাকে আমরা বলবো, এই ফাঁকা জায়গায় বসে বলবো ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। এটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন সাবস্টিটিউশন যে হবে সেটাও আবার রেগুলার বা অর্ডার অবস্থায় হতে পারে, একটা সিকোয়েন্স মেইনটেইন করে, অথবা র্যান্ডমলি সে যেখানে যাকে পাইছে সাবস্টিটিউট করে দিয়েছে, এরকম হতে পারে। আমরা একটু একটা ছবি দেখাই। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? এটা কি রকম সাবস্টিটিউট হইছে? অর্ডারড। ধর আমি যদি এটাকে বেস মেটাল ধরি, তাহলে একে রেড গুলা সাবস্টিটিউট করে ফেলছে, মানে এর পজিশনে বসছে এবং অর্ডারড অবস্থায় আছে। পরের ছবিটা যদি দেখো, এটা কোনো অর্ডার আছে? নো স্যার। এটা র্যান্ডমলি রিপ্লেস করছে। তো এই দুইটার ক্ষেত্রে কিন্তু প্রপার্টি দুই রকম হয়ে যাবে। কিভাবে বসছে এটার উপর একটা প্রপার্টির উপরে ভ্যারিয়েশন আসবে। আমরা জাস্ট এটা জানছি কিভাবে বসতে পারে। আর এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। দেখো যে হোস্ট অ্যাটম ছিল, কাউকে সে রিপ্লেস করে নাই, শুধু ফাঁকা জায়গাগুলোতে বসে গেছে। আমরা এটা একটা এক্সাম্পল বলেছিলাম, মনে আছে? প্র্যাকটিক্যাল এক্সাম্পলে স্টিল স্যার বলেছিলেন কার্বন অ্যাড করা। মনে আছে? Yes, sir. হ্যাঁ, ফার্স্ট ক্লাসে বলেছিলাম Iron এর ব্ল্যাক মাঝে স্মিথ বা ফেলা। কামার যখন তৈরি করে কোনো কিছু লোহা দিয়ে, তখন কার্বন ভিতরে ঢুকে যায়, মনে আছে? জি স্যার। এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন তৈরি হয়। স্যার এটা কি অর্ডার হইতে পারে না? ইন্টারস্টিশিয়ালটা আসলে ওইভাবে অর্ডার ডিসঅর্ডার আসলে খুব একটা ম্যাটার করে না, সে বিভিন্ন জায়গায় বসতে পারে। ওকে, এখন যখন সলিড সলিউশন হবে, এই সলিড সলিউশনটা কি টাইপের হবে সেটা ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। এটার উপর একটা রুলস আছে, এই রুলসটা আমি লিখে দিয়েছি এখানে, এটা তোমরা একটু দেখবা। তো আমি একটু ডিটেলসে যাব না, ব্রিফলি বলবো। এই যে সলিউবিলিটি, এটা ডিপেন্ড করবে আসলে তুমি যে অ্যাটম গুলা দিচ্ছ, একটা হচ্ছে হোস্ট অ্যাটম আর একটা তুমি অ্যাড করতেছো, এই দুইটার অ্যাটমিক সাইজের রেশিওর উপর ডিপেন্ড করবে তার আসলে সলিড সলিউবিলিটিটা কেমন হবে। তুমি মিক্সচারটাকে অনেকক্ষণ করতে পারবা কিনা, কতটুকু মিক্সচার করতে পারবা সেটা। কেমিক্যাল অ্যাফিনিটির উপরে, যদি কেমিক্যাল অ্যাফিনিটি বেশি হয় তাহলে সে কেমিক্যাল রিঅ্যাকশন করে কম্পাউন্ড তৈরি করে ফেলবে, অ্যাফিনিটি একটা ইম্প্যাক্ট ফেলে। তারপর তাদের রিলেটিভ ভ্যালেন্সি, একটা হচ্ছে লো ভ্যালেন্সি আর একটা হাই ভ্যালেন্সি, এই দুইটার মিশ্রণ কে কার মধ্যে বেশি সলিউবল হবে সেটা আমি এখানে ডিটেলসে লিখে দিছি।
এটা তোমাদের আজকের লেকচারটা জাস্ট বোঝার জন্য এই ইনফরমেশন গুলো লাগবে, এটা আমাদের মেইন টপিক না। ওকে, আচ্ছা এখন আমরা একটু আসি। দেখো আমি তোমাদের আগে ফার্স্ট একটু বলে নেই, এর আগ পর্যন্ত এখন যা বললাম সবই হচ্ছে তোমাদের জাস্ট আজকের ক্লাসটা যেন ঠিক মতো বুঝতে পারো, এই জন্য কিছু বেসিক একটু টাচ করলাম আমরা। তোমাদের আজকের ক্লাসে আসলে মেইন টাস্কটাকে আমি বলে দিই। তোমাদের জেনারেলি যেহেতু 60 স্টুডেন্ট, তো 30 দুইটা গ্রুপে ভাগ করা আছে। আমরা যেটা করতাম, তোমরা যদি অফলাইনে করতা তাহলে তোমাদের তোমরা ল্যাবে আসতা, তোমাদের বিভিন্ন কম্পোজিশনের একটা পার্টিকুলার অ্যালয় দেয়া হইতো। আমি এক্সাম্পল হিসেবে আগের অথবা ব্রাশ বলি। ব্রাশ কি? পিতল। এটার জিঙ্ক প্লাস composition- কপার। স্যার কপার আর জিঙ্ক অ্যালয় স্যার। কপার আর জিঙ্কের ওকে, 65 or 35%। ওকে, দেখো এখন কপার এবং জিঙ্কের অ্যালয়কে আমরা ব্রাশ বলি। এখন তোমাকে আমি বললাম যে আমাদের এক্সপেরিমেন্টে হয়তোবা ব্রাশের ফেজ ডায়াগ্রাম বানাইতে হবে। এখন তুমি কিভাবে বানাবা? আমরা ধরলাম 10টা গ্রুপে ভাগ করে দিলাম, 3 জন করে স্টুডেন্ট পার স্টুডেন্ট, মানে এক একটা সেকশনের কথা বলতেছি। তোমরা এই 3 জনের কাজ হতো তোমাদের একটা পার্টিকুলার কম্পোজিশন দিতাম। ধরো একজনকে দিতাম, একটা গ্রুপ হতো, এখানে 10টা গ্রুপ, তাহলে ওকে একটা গ্রুপ হচ্ছে শুধু পিওর কপার, একে মেল্ট করবে, মেল্ট করা থেকে সলিড হওয়া পর্যন্ত সে টাইম ধরবে, থার্মোকাপল লাগানো আছে, টেম্পারেচার মাপবে 1 মিনিট পর পর। ওকে, ধরো তোমাদের একটা কার্ভ এরকম একটা তৈরি করতা, টাইম, সরি এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে টেম্পারেচার। সলিডিফিকেশন যখন শুরু হইলো, মানে একদম পোরিং থেকে, তোমরা কাস্টিং দেখছো কখনো? না স্যার। আচ্ছা আচ্ছা, কাস্টিংটা হচ্ছে আমরা বিভিন্ন শেপের জিনিসপত্র বানাই, রাইট? এই মেটাল দিয়ে যখন জিনিসপত্র বানাই, এই মেটালগুলো জিনিসপত্র বানানোর মধ্যে একটা প্রসেস হচ্ছে কাস্টিং প্রসেস। কাস্টিং এ যেটা করা হয়, মেটালটাকে বা অ্যালয়টাকে তার মেল্টিং টেম্পারেচারের উপরে হিট করা হয়, আমরা টোটালটা লিকুইড হয়ে গেছে। আমরা যে ফর্মে প্রোডাক্ট বানাইতে চাচ্ছি, স্যান্ড অথবা মেটাল দিয়ে আলাদা একটা ওই শেপের মোল্ড তৈরি করা হয়। মোল্ড আর কিছুই না, একটা ফাঁকা স্পেস থাকবে, যে শেপটা আমরা মেটাল দিয়ে ভরাট করব। যখন সলিড হয়ে যাবে তখন ওই শেপের আমরা একটা প্রোডাক্ট পাবো। ক্লিয়ার? ইয়েস স্যার। ধরো আমি যদি বলি যে এটা হচ্ছে একটা মোল্ড, ধরো এটা হচ্ছে স্যান্ড দিয়ে বানানো, এটা ফাঁকা জায়গা। আমি যদি লিকুইড মেটালকে এখানে পোর করি, এই পর্যন্ত ভরাট করে ফেলি, যখন সলিডিফাই হয়ে যাবে তখন আমি স্যান্ডের মোল্ডটা ভেঙে ফেলবো, তখন এখান থেকে আমি এরকম শেপের একটা প্রোডাক্ট পাবো না মেটালের? ইয়েস স্যার। Yes, sir. এটাই হচ্ছে কাস্টিং, আর কিছু না। এখন এই শেপটা তুমি মোল্ডের শেপ বিভিন্ন রকম করতে পারো, তাহলে বিভিন্ন রকম প্রোডাক্ট পাবা। এই ল্যাবে যেটা করা হয়তো, তোমাদের একটা সিম্পল শেপের মোল্ড থাকতো প্রত্যেক গ্রুপের। একটা গ্রুপ ধরো পিওর কপারকে মল্টেন অবস্থায় মানে লিকুইড করতা, হিটেড করে, তারপর এখানে থার্মোকাপল লাগানো থাকে, এখানে একটা মিটার থাকবে যেখানে তোমাদের টেম্পারেচার শো করবে। একটা স্টপওয়াচ ধরবা, স্টপওয়াচ ধরে ধরো আমি একে 800 ডিগ্রি সেলসিয়াসে হিট করে পোর করে দিলাম, তাহলে টেম্পারেচারের সাথে কি টেম্পারেচার কমতে থাকবে না টাইমের সাথে সাথে এটার, রাইট? ইয়েস স্যার। তো তুমি এখানে টাইম লিখবা, ধরো 1 মিনিট পর পর তুমি নিচ্ছ 1 2 3 4, এটা টেম্পারেচার হচ্ছে 800, 790, এভাবে তুমি টেম্পারেচার নোট ডাউন করতে থাকবা। এরকম প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা কম্পোজিশনের অ্যালয় দেয়া হতো। একটা পিওর কপার দিলাম, আরেকটাকে ধরো পিওর কপারের সাথে 5% জিঙ্ক, জিঙ্ক 5%, অন্য আরেকটা গ্রুপ ধরো কপারের সাথে 10% জিঙ্ক, আরেকটা গ্রুপ 15% জিঙ্ক। এরকম 10টা গ্রুপ 10টা কম্পোজিশন নিয়ে সেম অ্যালয়ের এরকম কুলিং কার্ভ তৈরি করবা, মানে ডাটা নিবা আগে। এবং আরেকটা গ্রুপ শুধু পিওর জিঙ্ক, এটাকে মেল্ট করে তার কার্ভ নিবা। এখন তুমি যদি টাইম এবং টেম্পারেচারের ডাটা জানো, তাহলে এখান থেকে কুলিং কার্ভ আঁকা যাবে না? ইয়েস স্যার।
এরকম ইমেজ আঁকা যাবে। Yes, sir. তো তুমি Yes, যদি sir. টেম্পারেচারটাকে এই এক্সিসে দিয়ে দাও আর এই এক্সিসে তুমি টাইম ধরো, যারা পিওর মেটাল ডিটারমাইন করতা তারা অবশ্যই এরকম একটা কার্ভ পায়। এই টেম্পারেচার এসে সে ফিক্সড হয়ে যাবে, কারণ আমরা জানি পিওর মেটালের বৈশিষ্ট্যই হচ্ছে মেল্টিং টেম্পারেচারে টোটালটা সলিড হওয়ার আগ পর্যন্ত টেম্পারেচার ভ্যারিয়েশন হয় না। এটা তোমরা আগে থেকেই জানো, রাইট? Yes, sir. ওকে। আর সো দুইটা গ্রুপ, যারা পিওর কপার নিয়ে কাজ করতা এবং যারা পিওর জিঙ্ক নিয়ে কাজ করতা, তাদের দুইটার কুলিং কার্ভ হয়তো অনেকটা এরকম, বাট এই টেম্পারেচারটা যদি একজনের হয় 700 কপারের জন্য, সাপোজ আমি ধরে নিচ্ছি মেল্টিং পয়েন্ট কপারের 700 না, আরেকজন জিঙ্কের জন্য হলো তার মেল্টিং পয়েন্টে এই স্টেডি অবস্থাটা পাইতা। তার মানে টেম্পারেচারটা ডিফারেন্ট বাট নেচারটা সেম হতো। এটুকু তো ক্লিয়ার? Yes, sir. ওকে। এখন বাকি যে 8টা গ্রুপ সবার কার্ভটাই একটু ডিফারেন্ট হইতো। কিভাবে ডিফারেন্ট হইতো? তাদের কার্ভটা হইতো অনেকটা ধরো এরকম। সো এই জোনটুকু একটা তুমি কনস্ট্যান্ট জোন না পেয়ে স্লোপ কম এরকম একটা জোন পাইতা। এখন বিভিন্ন অ্যালয় কম্পোজিশনের জন্য হয়তো এই স্লোপটা ডিফারেন্ট হইতে পারতো, তারপরে এই টেম্পারেচার রেঞ্জটা হয়তো ডিফারেন্ট হতো, বাট মোটামুটি নেচারটা হয়তো এরকম যে কনস্ট্যান্ট জোন পাতা মানে তুমি কখনোই পেতা না। এটাও ক্লিয়ার? Yes, sir. Yes, তো এই sir. দুইটাকে আমরা বলি, একটা হচ্ছে কুলিং কার্ভ ফর পিওর মেটালস আর কুলিং কার্ভ ফর বাইনারি সলিড অ্যালয়। বাইনারি আমরা কি বলি? বাইনারি মানে কি? দুইটা কম্পোনেন্ট। তো আমরা সিম্পল অবস্থায় দুইটা কম্পোনেন্টের সিস্টেম নিয়ে আলোচনা করতেছি। ওকে, এখন আমরা ডিগ্রি অফ ফ্রিডম পড়লাম না একটু আগে, ফেজ রুল। এখন তুমি যদি এই জায়গায় ধরো এই টেম্পারেচারে আগ পর্যন্ত এই টোটাল জোনটুকে যদি ফেজ রুলে ফেলো, P প্লাস F ইকুয়ালস টু C প্লাস 1, এটা ছিল ফর্মুলা, রাইট? এখানে ফেজ কয়টা আছে এই জোনটুকুতে? একটা। একটা, কারণ শুধু লিকুইড, সলিড হওয়া শুরু হয় নাই। তো আমি এখানে ভ্যালু যদি 1 বসাই, এখানে কম্পোনেন্ট কয়টা? দুইটা টেম্পারেচার আর টাইম। একটা কম্পোনেন্ট একটা স্যার পিওর মেটাল, তার মানে কম্পোনেন্ট 1। তো তুমি যদি ইকুয়েশন করো তাহলে F ইকুয়ালস টু কত আসবে? 1 F ইকুয়ালস টু 1। এখন দেখো তো আসলে এটার সাথে যদি আমি F ইকুয়ালস টু 1 মানে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, আসলে যদি কি বুঝায়? দেখো আমি এই লাইন বরাবর যদি টেম্পারেচারকে চেঞ্জ করতে থাকি তাহলে আমি ফেজ সেমই পাবো। তার মানে আমি শুধুমাত্র টেম্পারেচারকে চেঞ্জ করতে পারতেছি, আমার এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করলেও ফেজের কোনো চেঞ্জ হচ্ছে না এই জোনটুকুতে। এটাই কি বুঝায় না F ইকুয়ালস টু 1 দিয়ে? শুধু একটা ভ্যারিয়েবল, আমার দুইটা ভ্যারিয়েবল ছিল, কি কি? একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে কম্পোজিশন, রাইট? এই দুইটার মধ্যে আমি যদি 2 পাইতাম তার মানে টেম্পারেচার এবং কম্পোজিশন দুইটাই চেঞ্জ করতে পারতাম, বাট আমি আগে বলেই দিছি যেটা শুধু পিওর মেটালের জন্য। তার মানে এখানে কম্পোজিশন চেঞ্জ হচ্ছে না, মানে করতে পারতেছি না। তো আমি দেখো আমার ডিগ্রি অফ ফ্রিডম একটাই, আমি শুধুমাত্র টেম্পারেচারটা চেঞ্জ করতে পারবো। তাহলে টাইম যদি আমি অন্য ভ্যারিয়েবল ধরি এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সো ফেজ আমি একটাই পাবো। এখন এই অবস্থায় এই জোনটুকুতে দেখো তো ডিগ্রি অফ ফ্রিডম কত? সরি, 0। কিভাবে 0 হইলো? স্যার ফেজটা আর কম্পোনেন্ট একটা +1 মানে F equals to 0 প্লাস F ইকুয়ালস টু C প্লাস 1। হ্যাঁ, ফেজ কয়টা? ফেজ দুইটা। ফেজ দুইটা, সরি স্যার, কম্পোনেন্ট দুইটা। একটা। কারণ দেখো যখন এই জোনে ছিল তখন ইনিশিয়ালি এই পয়েন্টে যদি চিন্তা করি এখানে ম্যাক্সিমাম অংশ ছিল লিকুইড, কিছুটা সলিড হয়ে গেছে। যত ডান দিকে যাচ্ছে সলিডের অ্যামাউন্ট বাড়তেছে, লিকুইডের অ্যামাউন্ট কমতেছে। এই পয়েন্টে আসলে অলমোস্ট পুরাটাই সলিড হয়ে গেছে, কিছুটা লিকুইড আছে, রাইট? স্যার যখন এই টেম্পারেচার এই পয়েন্টটা ক্রস হয়ে গেছে তখন টোটালটা সলিড হয়ে গেছে। সো এই অংশ, নিচের অংশটুকু আর উপরের অংশটুকু সেম, বাট মাঝখানের অংশে কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই। তার মানে দেখো একটা ফিক্সড টেম্পারেচার আছে, তোমার হাতে কিছু নাই, এটাই বোঝায়। তো আমরা যে বলতেছিলাম পিওর মেটালের ক্ষেত্রে ফিক্সড টেম্পারেচারে মেল্টিং পয়েন্ট হয়, এখন এই রুলস এর সাথে কি মিলছে? Yes, sir.
স্যার তো তাহলে আমাদের থিওরি এবং এই রুলস দুইটাই মিল আছে। ওকে, এই ডিটেলস গুলো এখানে লেখা আছে, তোমরা পড়ে নিবা। আমি যেটা বললাম সেই কথাগুলো এখানে আছে। তাহলে আমরা এখানে দেখি এখানে আসলে কি প্রবলেম হচ্ছে। তাহলে আমরা যদি সেম রুলটা অ্যাপ্লাই করি, p প্লাস f ইকুয়ালস টু c প্লাস 1, যেখানে সিঙ্গেল ফেজ সেখানে তো আগের মতোই, এখানে তো কোনো চেঞ্জ নাই, নাকি চেঞ্জ আছে? নাই। চিন্তা করো। স্যার এখানে সি এর মানে চেঞ্জ হতে পারে অ্যালয়ের জন্য, পিওর সি মেটাল তো চেঞ্জ নাই। হবে, এখানে হবে 2। এই দুইটা হবে স্যার। এক্স্যাক্টলি, এটা 2 হবে। আচ্ছা, এটা যদি 2 হয়, ফেজ কয়টা এখানে? ফেজটা একটা। একটাই স্যার। ফেজ একটা, প্রথমটা একটা। ওকে, তাহলে এখানে f ইকুয়ালস টু কত আসতেছে? 2। তাহলে f ইকুয়ালস টু 2। আবার এখানে দেখতেছি আমরা একটা সিঙ্গেল লাইন, তাহলে সেটা কি বোঝাচ্ছে বলতে পারবা? একটা তো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, রাইট? টেম্পারেচার আর কম্পোজিশন। আমরা কম্পোজিশন ভ্যারি করতে টেম্পারেচার কম্পোজিশন ভ্যারি করছে। এক্স্যাক্টলি, আমরা কম্পোজিশন কিন্তু ভ্যারি করতে পারতেছি, ওই ফ্রিডমটা কিন্তু আমাদের হাতে আছে, রাইট? ইয়েস স্যার। Yes, sir. ওইটা হচ্ছে তুমি ভ্যারি করতে পারতেছো। আর আগে যখন পিওর মেটাল বলছিলাম আমরা কম্পোজিশন ফিক্সড করে দিচ্ছিলাম। স্যার এখানে কম্পোজিশন বের করা মানে কি, যে কোনো একটা পরিমাণ বাড়িয়ে দেওয়া বা কমিয়ে ফেলা? একটা কমিয়ে দেওয়া, একটা বাড়িয়ে দেওয়া। এক্স্যাক্টলি। স্যার কম্পোজিশন যদি স্থির থাকে তাহলে আমরা কি সি এর মান কত ধরবো, 1 ধরবো? কম্পোজিশন আবার বলো। মানে স্যার কম্পোজিশন তো এখানে ভ্যারি করছে, আমরা যদি স্থির মানে যেরকম আগে যেরকম চিন্তা করে দেখো, রেখেছিলাম স্থির যদি ধরি তাহলে আগে ছিল পিওর মেটাল। পিওর মেটাল মানে হ্যাঁ, একটা হ্যাঁ। কম্পোনেন্ট, কম্পোনেন্ট হ্যাঁ। একটা। আর আমরা এখানে কম্পোনেন্ট দুইটাই রাখছি, বাট তাদের দুইটা। পার্সেন্টেজ কম বেশি করতেছি। হ্যাঁ হ্যাঁ। সো সি কিন্তু 2ই থাকবে। আর আচ্ছা, কম্পোনেন্ট তো চেঞ্জ হয় নাই। কপার এবং অ্যালুমিনিয়াম, এটা তারা এই দুইজনই আছে। অথবা যদি আমরা ব্রাসের কথা বলি তাহলে সেক্ষেত্রেও যে অ্যালয়িং এলিমেন্ট যে দুইজন ছিল তারাই আছে, হয়তো একটার অ্যামাউন্ট কমতেছে, একটার বাড়তেছে। ক্লিয়ার? স্যার এক্ষেত্রে কি সি এর মান সবসময় 2 হবে? না, যদি আমরা বাইনারি সিস্টেম বলি তাহলে তো 2 হবে। টার্নারিও আছে, তিনটা একসাথে মিক্স করছো তাহলে কিন্তু 3 হয়ে যাবে। আমরা শুধুমাত্র বাইনারি সিস্টেমের জন্য এটা অ্যাপ্লাই করতেছি। ক্লিয়ার? এখানে পি তো ফেজ, তাই না? P মানে তো হচ্ছে কঠিনতর So, এই জন্য লিকুইড ফেজ। তাহলে স্যার এই গ্রাফের ক্ষেত্রে সি সমান আমরা 2 ধরবো। এই গ্রাফের জন্য সি সমান 2 ধরবা, কারণ আমরা বলতেছি অ্যালয়, নট পিওর মেটাল। অ্যালয় এবং বাইনারি, তার মানে দুইটা কম্পোনেন্ট আছে, নামের মধ্যে এটা বুঝতে পারতেছো। যদি একটা মানে একদম বিশুদ্ধ থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা সি এর মান 1 ধরতাম, তাই না? তাহলে যে আগেরটা পাইতে এটা পাবা, হ্যাঁ হ্যাঁ তখন আর এই যে এখানে কার্ভ পেতা না। হ্যাঁ। এখন আসো যে যদি আমরা উপরের অংশ এবং নিচের অংশকে আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারতেছি এরকম বলে দিচ্ছি, তাহলে আসলে এখানে স্লোপটা কিভাবে পাচ্ছি, ফিক্সড টেম্পারেচার কেন পাচ্ছি না? এখন যদি আবার আগের মতোই এখানে বসাও, দেখো তো কি ভ্যারিয়েশন আসে। এর ভ্যালু 2 হবে। ফেজ দুইটাই সলিড এবং লিকুইড, রাইট? জি স্যার। ওকে, ইয়েস স্যার। সি ছিল আগে 1, এখন হয়ে গেছে 2। এফ কিন্তু এখন 1 পেয়ে যাচ্ছ, আগে এফ ছিল কত? 0। এফ 1 মানে ডিগ্রি অফ ফ্রিডম আছে। এখন যদি একটা ফিক্সড কম্পোজিশনের কথাও চিন্তা করো, একটা ফিক্সড কম্পোজিশন, তখনও কিন্তু তুমি টেম্পারেচার একটা রেঞ্জে চেঞ্জ করতে পারবে। কম্পোজিশন চেঞ্জ করলেও কিন্তু এটার কোনো ভ্যারিয়েশন আসতেছে না। আসতেছে 50-50 কপার অ্যালুমিনিয়াম কপার 50% সব কম্পোজিশন ফিক্সড বলে দিলাম। তারপরেও কি এখানে ভ্যালুর কোনো চেঞ্জ আসতেছে? অ্যাট লিস্ট 1 কিন্তু চেঞ্জ করতে দিতে পারতেছি। আবার এটা যখন আমরা চেঞ্জ করে 60% বললাম, এটাও একটা ভ্যারিয়েবল আমরা চেঞ্জ করতে পারতেছি বাইরে থেকে, তখনও কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, রাইট? ইয়েস স্যার। ওকে, এটা হচ্ছে কেন অ্যালয়ের ক্ষেত্রে আমরা স্লোপ পাই, সেটা হচ্ছে আমরা দেখলাম। এটুকু যদি বোঝো, এখন ধরো তোমরা বিভিন্ন গ্রুপ এরকম বিভিন্ন
লেফট সাইডের ছবিটা একটু খেয়াল করো। স্যার হ্যাঁ স্যার কেন অ্যালয়ের ক্ষেত্রে আমরা স্লোপ পাই আরেকটু বলবেন? আমরা যদি এই যে এইভাবে ক্যালকুলেট করে দেখি, তাহলে এই অ্যালয়ের এই জোনটাতে যেখানে লিকুইড এবং সলিড দুইটা একসাথে আছে, লিকুইড প্লাস সলিড, এই জোনটাতে ডিগ্রি অফ ফ্রিডম কত আসতেছে? স্যার ডিগ্রি অফ ফ্রিডম 1 আসতেছে। 1 আসতেছে। আমরা যদি একটা কম্পোনেন্ট অ্যালয় বলে দিছি 50% অ্যালুমিনিয়াম, এর ক্ষেত্রেও কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম 1 আসতেছে, রাইট? জি স্যার। আমরা কম্পোজিশন ফিক্সড করে দিলাম, তাহলে আর ভ্যারিয়েবল আছে কে? টেম্পারেচার। তার মানে এই জোনে টেম্পারেচার ভ্যারি করলেও এই জোনে তুমি থাকতে পারতেছো, রাইট? এখন যদি আগের ছবিটা চিন্তা করো, আগে কি এখানে ডিগ্রি অফ ফ্রিডম কত ছিল? 0। জি স্যার। তুমি টেম্পারেচার ভ্যারি করতে পারতেছো না, তার মানে এটা একটা সিঙ্গেল টেম্পারেচারে এই জোনে থাকতে পারবা। ক্লিয়ার? তার মানে যদি এফ এর মান থাকে তার মানে গ্রাফে স্লোপ আসবে, আর না হলে আসবে না। এক্স্যাক্টলি। আমরা যদি এই কুলিং কার্ভের কথা চিন্তা করি, ডিগ্রি অফ ফ্রিডম আমাদের হাতে আছে, মানে এখানে তো আমাদের ভ্যারিয়েবল আছে কি? টেম্পারেচার। কম্পোজিশন যদি আমরা ফিক্সড করে বলে দেই, তাহলে যদি টেম্পারেচারের মধ্যে তোমার F = 1 আসে, তার মানে তুমি টেম্পারেচার চেঞ্জ করতে পারবা, তারপরেও ফেজের কোনো চেঞ্জ হবে না। এটা কিন্তু একটা মেইন কথা, যে ফেজ সেম রেখে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কত। তার মানে সেম জোনে যদি থাকতে চাই, তাহলে কত কিছু চেঞ্জ করতে পারবো বা কয়টা ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারবো সেটা। এটা যদি 0 আসে, তার মানে এই সিঙ্গেল এই ফেজ বা এই জোনে যদি তুমি থাকতে চাও, তাহলে কোনো ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারবা না, তার মানে ফিক্সড টেম্পারেচার, কারণ কম্পোজিশন তো আগেই ফিক্সড। এখন ধরো তোমরা বিভিন্ন গ্রুপ বিভিন্ন ডাটা পাবা, তাহলে রাইট? কারণ তোমরা একটা চার্ট বানাবা এরকম, যেখানে টাইম এবং টেম্পারেচার পাইলা, যে দুইটা গ্রুপ পিওর, দুইটা ধরো কপার আর একটা জিঙ্ক, দুইটা গ্রুপ শুধু এই পাশের এই লিমিটিংটা পাবা যেখানে কোনো স্লোপ নাই, এবং ধরো এটা পাইলা যেখানে কোনো স্লোপ নাই, রাইট? বাকি সব গ্রুপই পাবা যেখানে এরকম স্লোপ চেঞ্জ হচ্ছে। এবং যেহেতু আমরা একটা নির্দিষ্ট কম্পোনেন্টের অ্যামাউন্ট বাড়াচ্ছি, রিলেটিভ অ্যামাউন্ট, ধরো কপার থেকে যদি জিঙ্কের সাথে তুলনা করি, যত ডান দিকে যাচ্ছ আমরা কম্পোজিশনটা ভ্যারি করে দিচ্ছি। তাহলে সব কুলিং কার্ভকে যদি আমি এইভাবে কম্পোজিশনের গুলাকে ডান দিকে বেশি হচ্ছে এরকম ভাবে বসাইতে থাকি, তাহলে এরকম অনেকগুলা কার্ভ পাবা, রাইট? Yes, sir. এখন এই কুলিং কার্ভতে তুমি শুধুমাত্র সেই পয়েন্টগুলা মার্ক করো যেখানে স্লোপ চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তাহলে এই ফার্স্টের এই কার্ভটাতে কয়টা এরকম পয়েন্ট পাবা? 2টা। কোনটাতে? এইখানে একটা পাইলা, এখানে একটা পাইলা, রাইট? দুইটা পাইলা, রাইট? স্লোপ চেঞ্জ হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। বাট এই দুইটা কি একই পয়েন্টকে ডিনোট করতেছে না? Yes, Yes, sir. sir. টেম্পারেচার একই তো। টেম্পারেচার এক। Yes, sir. হ্যাঁ, ঠিক আছে, তুমি আপাতত ধরো দুইটা পাইলা, সো প্রত্যেকটা কার্ভে দুইটা পাবা। Yes, sir. ওকে, এখন আমি নিচের এই ভ্যারিয়েবলটাকে ভ্যারিয়েবল হিসেবে না চিন্তা করে এটাকে কনস্ট্যান্ট করে ফেললাম, তাহলে কি হবে? এই কার্ভটা স্ট্রেট লাইন হয়ে যাবে, রাইট? Yes, sir. Yes, sir. এটাও স্ট্রেট লাইন হয়ে যাবে, এটাও স্ট্রেট লাইন হয়ে যাবে। বাট আমি যদি বলি, তাহলে এখানে যে দুইটা পয়েন্ট পাইছিলা, এই দুইটা পয়েন্ট কি মার্জ হয়ে যাবে না এখন? Yes, sir. মার্জ Yes, হলে sir. একটা পয়েন্ট হয়ে গেল, বাট এখানে দুইটা পয়েন্ট কি মার্জ হবে? Sir. মার্জ হবে না, এখানে দুইটা পয়েন্ট কিন্তু দুইটা পয়েন্টই থাকবে, কারণ একটা উপরে আর একটা নিচে, টেম্পারেচার ডিফারেন্ট। বা টাইমটাকে ফিক্স করতেছি, টেম্পারেচার তো ফিক্স করতেছি না। এখানেও এরকম দুইটা পয়েন্ট পাইলা, এক্সাক্ট, ঠিক আছে? Yes, sir. Yes, sir. লাস্টে যে একটা পয়েন্ট পাবা। এরপর হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্টে যেটা কাজ হতো, যে সবার কাছ থেকে ডাটা কালেক্ট করলা, এইভাবে বসাইলা, এবং এই পয়েন্টগুলোকে অ্যাড করে দিবা। যেটা অ্যাড করলে ডান পাশের ছবিটা পাবা। এটা হচ্ছে একটা সিম্পল বাইনারি ফেজ ডায়াগ্রাম, যেটাকে আইসোমরফাস বলে।
স্যার আমরা মানে কোন পয়েন্টগুলো অ্যাড করব, মার্চ করার পরে যেগুলো পাবো মার্চ সেগুলো না? করার পরে ওই যে পয়েন্টে স্লোপ শুরু হয়েছিল, স্লোপ মানে কি, ট্রানজিশন শুরু হয়েছে, লিকুইড Yes, থেকে sir. সলিড হচ্ছে বা সলিড থেকে লিকুইডে যাচ্ছে, এরকম ট্রানজিশন পয়েন্ট গুলোকে মার্ক করছো, রাইট? Yes, sir. এখানে একটা সিঙ্গেল টেম্পারেচারে ট্রানজিশন হয়েছিল, তো তুমি ফাইনালি এটাকে সিঙ্গেল টেম্পারেচারে পাইলা। এখানে একটা পয়েন্টে ট্রানজিশন শুরু হয়েছিল, লিকুইড থেকে সলিড হওয়া শুরু হয়েছিল একটা টেম্পারেচারে, এবং এটা কমতে কমতে একটা টেম্পারেচার আসছে যেখানে টোটালটা সলিড হয়ে গেছে, তার নিচে পুরোটাই সলিড, রাইট? আমরা ওই টাইম ভ্যারিয়েবলটাকে নাই করে দিচ্ছি, শুধু কম্পোজিশন এবং টেম্পারেচার নিয়ে আসছি, কারণ আমরা ফেজ ডায়াগ্রামে কিন্তু টাইমের কোনো কনসার্ন নিয়ে থাকি না। তাহলে লেফট সাইডের অনেকগুলা কুলিং কার্ভ থেকে রাইট সাইডে তুমি একটা ফেজ ডায়াগ্রাম পাবা। আমরা যখন ল্যাবে কাজটা করতাম হ্যাঁ। 10টা টিম মিলে করতাম না, তখন হচ্ছে কেউ একজন পিওর কপার পাইতো আর কেউ একজন পিওর জিঙ্ক, আর বাকি সবাই বিভিন্ন মাঝখানে যে 8জন composition-এর cooling বিভিন্ন curve। কম্পোজিশন পাইতো। তো হ্যাঁ। আমরা লাস্টে কি করতাম, সবার থেকে কালেক্ট করে তারপরে যে গ্রাফটা তৈরি করতাম। তারপরে এমন কি? সবাই এভাবে বসাতে। ও আচ্ছা, মানে সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হইতো। সবাই ইন্টারঅ্যাক্ট করে একটা ফেজ ডায়াগ্রাম তৈরি করতে, কারণ তোমাদের তো আমি সিস্টেম দিছি একটা, যদি সবার ব্রাশ গ্রাফই বলি তো ব্রাশ সেম তো একটা হইতো। সিস্টেম। ওকে, ওকে, তোমাদের মেইন কাজ হচ্ছে এই ল্যাবে কিভাবে কুলিং কার্ভকে ইউজ করে ফেজ ডায়াগ্রাম বানানো যায়। ঠিক আছে, তোমরা ল্যাবে যে যেটা ঠিক আছে, করতা, বুঝতে ল্যাবে পারছি যে স্যার। কুলিং ডাটাগুলা কালেক্ট করতা। ওকে, এই ডাটাগুলা কালেক্ট করার পর বাসায় যে এই কার্ভটা বানাইতা। আমি আজকে ল্যাবে তোমাদের লেকচার দেওয়ার পর এরকম কিছু ডাটা তোমাদের দিয়ে দিব, বিভিন্ন টেম্পারেচারে, বিভিন্ন কম্পোজিশনে, তার বিভিন্ন টাইমের এই কুলিং কার্ভে আমি ডাটা দিয়ে দিব। তোমাদের কাজ হবে ওই ডাটা দিয়ে এরকম ফেজ ডায়াগ্রাম তৈরি করা, আমি তোমাদের লাস্টে বলবো। সো তোমরা যে ল্যাবে যে অংশটুকু করতা সেটা আমি তোমাদের লেকচার দেওয়ার পর সেই ডাটাটুকু যেটা কালেক্ট করতে সেটা আমি তোমাদের আজকে প্রোভাইড করে দিব। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন একটা টার্ম বলছি, আইসোমরফাস। এই নামটা কখনো শুনছো? জি স্যার, শুনেছি। এটা মানে কি? মরফাসও শুনছি। শুনছি স্যার। আচ্ছা, এখানে আইসোমরফাস, ইউটেকটিক বিভিন্ন ধরনের ফেজ ডায়াগ্রাম আছে, আমরা জাস্ট সিম্পলটার কথাই বলতেছি। যে আইসোমরফাসের সেটাকেই বলে যখন কোনো একটা অ্যালয় তৈরি করবা, যদি এরকম হয় তারা যে কোনো পার্সেন্টেজে একটা একটার সাথে মিক্স হয় বা সলিউশন তৈরি করে। এরকম না যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে যাওয়ার পর সে আর সলিউশন তৈরি করতে পারবে না, সেটা প্রেসিপিটেট হিসেবে নিচে পড়ে থাকবে। এরকম যদি না হয়, 100% সলিউবল হয় একটা একটার মধ্যে, তখন আমরা এটাকে আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম বলি। ফেজ ডায়াগ্রামকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়, তখন তোমাদের যখন ফেজ ডায়াগ্রাম পড়াবে তখন তোমাদের হয়তো ডিটেইলসে বলবে। সো ইনিশিয়ালি সিম্পল যে ফেজ ডায়াগ্রামটা, বাইনারি আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম কিভাবে বানায় সেটা সবাই বুঝতে পারছো? ক্লিয়ার এটুকু? Yes, sir. আমরা এটাকে যদি আরেকভাবে বলি, যে রাইট সাইডে এটা হচ্ছে তোমরা ল্যাব থেকে যে ডাটা পেতা, সেটা এ আর বি এর পার্সেন্টেজ ভ্যারি করা। দেখো লাস্ট এই লেফট সাইডের যে ইমেজটা সেটা হচ্ছে টোটালটাই এ কম্পোনেন্ট, একটা পিওর মেটাল যেটার নাম হচ্ছে এ। আর রাইট সাইডে যে ইমেজটা সেটা হচ্ছে টোটালটাই বি, 100% বি, এরকম দুইটা পিওর, আর মাঝখানে হচ্ছে বিভিন্ন কম্পোজিশন। এদের ক্ষেত্রে আমরা কুলিং কার্ভ পাইলাম, পয়েন্টগুলো সিলেক্ট করলাম, পয়েন্টগুলোকে পরবর্তীতে টাইমটাকে ভ্যারিয়েশনটাকে চেঞ্জ করে ফেলে কনস্ট্যান্ট স্ট্রেট লাইনে নিয়ে আসলাম এবং ওই পয়েন্টগুলো মিক্স করে ফেললাম। আচ্ছা স্যার, এখানে যে আমরা সবার থেকে যে ডাটাগুলো কালেক্ট করব, ওখানে যদি অন্য কারো ভুল যায়, সাপোজ আমাদের টিমে ঠিক আছে, অন্য কারো ভুল যায়, তাহলে তো স্যার আমাদের গ্রাফটা অ্যাকুরেট হবে না। সেক্ষেত্রে তখন কি ভুল হবে? ডায়াগ্রাম পেতা তোমরা। ভুল তাহলে কি আমাদের 30 জনেরই নাম্বার কাটা যেত? কিন্তু আমি তো কোনো ভুল করিনি, আমার তো না টিম তো না, কোনো ভুল করেনি। সমস্যা নাই, এটা কোন গ্রুপের ডাটা সেটা তো আমরা দেখতে পারতাম। আর তোমার ল্যাবে ভুল হয়ে গেলে যে নাম্বার কাটা যাবে এরকম কিছু না। কেন ভুল হয়েছে তুমি যদি এক্সপ্লেইন করতে পারো তাহলে তো সমস্যা নাই। ওকে স্যার। ধর একটা ভুল হলো, ভুল তো হতেই পারে, তুমি তো এই ল্যাবগুলো করতেছো শেখার জন্য। তুমি যদি ফার্স্ট টাইম যে 100% পারো তাহলে তো ঠিক আছে, এটা গুড। বাট যদি একটা প্রবলেম ফেস করলা, প্রবলেমটাকে তুমি যদি সলভ করতে পারো তাহলে তার কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, এখন ফেজ ডায়াগ্রামে এখানে আরো কিছু ইমেজ দেয়া আছে যে আমরা কিভাবে বসাই কিভাবে করি। তাহলে আমি যদি তোমাদের কোনো ডাটা দেই, কুলিং কার্ভ দেয়া, তোমরা কি ফেজ ডায়াগ্রাম তৈরি করতে পারবা? পারবো মনে হয়। স্যার ইনশাআল্লাহ। গ্রাফ পেপারে ইনশাআল্লাহ বসাবা, স্যার। তারপরে
জয়েন করবা এবং এটাকে নিয়ে আসবা। ওকে, এখন তাহলে দেখো কি আমরা গ্রাফ পেপারে করব নাকি নরমাল হচ্ছে একেবারে মানে নরমালে তুমি তো অ্যাকুরেটলি টেম্পারেচার বসাইতে পারবা না। হ্যাঁ হ্যাঁ ওকে স্যার তোমার গ্রাফ দেখা পেপারে যাবে করতে হবে। এখানে 11 তুমি 1200 যেখানে বসাইছো এখানে বসাইলে 1300, তার তো সমস্যা না, রেঞ্জটা তো মোটামুটি সেম থাকতে হবে। ওকে স্যার। তো গ্রাফ পেপার করাটা বেটার। স্যার টাইম যখন আমরা কনস্ট্যান্ট করব তখন কি স্যার স্লোপের ফার্স্ট পয়েন্টটাকে আমরা ধরে করব মানে স্ট্রেট লাইনটা? তখন এই স্ট্রেট লাইনটা তোমরা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যেটাকেই করো না কেন, তুমি টাইম যখন ফিক্স করে ফেলতেছো, ইয়েস স্যার। তোমার তো টেম্পারেচারটা মেইন, তখন তুমি এই এক্সিসটাকে কম্বিনেশনে নিয়ে আচ্ছা আসবে। আচ্ছা তুমি তো জি জাস্ট স্যার। এখান থেকে টাইম ফিক্স করা বলতে তুমি জাস্ট এই এটাকে যদি ধরো T1 বলি, T2, T3, T4, তুমি জাস্ট এই কম্পোজিশনের জন্য 2টা পয়েন্ট পাবা, এই কম্পোজিশনের 2টা পয়েন্ট পাবা, একটা এটার জন্য 2টা পয়েন্ট পাবা। এটাকে আলাদা একটা গ্রাফ প্লট করবে। জি স্যার বুঝছি। এই কম্পোজিশন এটার জন্য 2টা পয়েন্ট, এটার জন্য 2টা পয়েন্ট, এইভাবে। তো তোমাদের বোঝানোর জন্য আমি বলছি যে টাইমকে কনস্ট্যান্ট করছি, তুমি তার আসলে ওইটা ওইভাবে কনভার্ট করবা না। আচ্ছা বুঝছি স্যার। স্যার দুটো পয়েন্ট তো পাবো, তাহলে বাকি যে লাইনটা বাকি গ্রাফটা কিসের ভিত্তিতে আঁকবো, তাহলে বাকি আরো পয়েন্ট কি থাকবে? তুমি যে কয়টা পয়েন্ট আমি তোমাকে দিয়ে দিলাম, ধরো 10টা দিলাম, বাকিগুলোকে অ্যাড করে দিবা। আর তুমি যদি আচ্ছা চিন্তা আচ্ছা করো বুঝছি। একটা নর্মাল সেন্স যে আমি 20% নিকেল অ্যাড করলে তার টেম্পারেচার যদি এখান থেকে এখানে হয় 60-তে যে সেটা বেড়ে উপরে আর এই পয়েন্ট চলে গেছে, তাহলে মাঝামাঝি গুলো কি হবে? এর মাঝামাঝি পয়েন্টের দিকেই হবে না? হ্যাঁ হ্যাঁ রাইট। একটা দেখো এটা আসলে কেন বাড়তেছে বলতে পারবা? নিকেলের টেম্পারেচার অনেক বেশি, মেল্টিং পয়েন্ট, কপারের অনেক কম। যখন দুইটাকে মিক্স করবা তাদের মেল্টিং পয়েন্ট কি মাঝামাঝির দিকে থাকার কথা না? ইয়েস স্যার। দেখো তো মাঝামাঝির দিকেই পাচ্ছ না Yes, সবগুলা? yes. ওকে, মাঝামাঝি থাকবে। মাঝামাঝি তো থাকার কথা হিসাবে। ওকে, এখন দেখো আমরা ফেজ ডায়াগ্রামটাকে কিভাবে কাজে লাগাই। তোমাদের মোটামুটি টাস্ক অর্ধেক শেষ। এখন ফেজ ডায়াগ্রামে আমরা আসলে কি কি ইনফরমেশন পাই, যেহেতু তোমাদের ফেজ ডায়াগ্রাম পড়ানো হয় নাই, সেটাই জন্য আমি কিছু জিনিস বলে দেই। এরকম যদি একটা ফেজ ডায়াগ্রাম থাকে, আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম, তোমাদের এই টার্মটা আগে বললাম। আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম কি? কমপ্লিটলি একটা একটার উপর সলিউবল। ওকে, এই যে উপরের যে লাইনটা, যে লাইনের উপরে সবাই লিকুইড, এটাকে বলা হয় লিকুইডাস লাইন, মনে রাখবা। ওকে, পিওরের ক্ষেত্রে আমরা মেল্টিং পয়েন্ট পাই, পিওরের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট পাই, আর অ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন কম্পোজিশন ভ্যারিতে আমরা 2টা লাইন পাই, একটাকে বলি লিকুইডাস লাইন আর একটাকে বলি সলিডাস লাইন। তো লিকুইডাস লাইন যদি হয় যার উপরে সবাই লিকুইড, তাহলে সলিডাস লাইন কি হইতে পারে, কি মনে হয়? যেখানে স্যার সবাই সলিড। যার নিচে, যে লাইনের নিচে সবাই সলিড। অথবা তুমি যদি আরেকভাবে বলো, লিকুইডাস লাইনের নিচে লিকুইড থেকে সলিড হওয়ার কনভার্সন শুরু হয়, আর সলিডাস লাইন থেকে টোটাল উপরের দিকে লিকুইড হওয়া শুরু হয়। তুমি বিভিন্ন ভাবে সংজ্ঞা দিতে পারো, সমস্যা নাই, বুঝলেই হয়েছে। ক্লিয়ার এটুকু? ওকে, সো আমি যদি তাহলে বলি তোমাকে, এরকম একটা ইমেজ দিয়ে দেই, আমি যদি তোমাকে তাহলে বললাম যে এই পয়েন্টটা কি 50-50 না? ধরে নাও এ আর বি 50% এখানে। টি এ ইকুয়ালস টু আমি বলে দিলাম তোমাকে 1200 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে আমি বললাম 50% এ 50% বি এরকম একটা কম্পোজিশনের 1200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোন ফেজ পাবা, বের করতে পারবা এই ডায়াগ্রাম থেকে? জি স্যার, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড লিকুইডাস। আর 800 ডিগ্রি সেলসিয়াসের নিচে সলিডাস। না, আমি তোমাকে কোশ্চেনটা আগে শোনো। তোমাকে আমি একটা পার্টিকুলার এই একটা ডায়াগ্রাম দিলাম, দিয়ে বললাম যে এ এবং বি একটা অ্যালয়, যার 50% এ 50% বি। এই অ্যালয় কম্পোজিশনের জন্য আমরা যদি এটাকে 1200 ডিগ্রি সেলসিয়াসে হিট করি, 1200 ডিগ্রি সেলসিয়াসে কোন ফেজটা পাবা? দুটোই লিকুইড হবে। দুটোর মাঝামাঝি পাবো, দুটো না মিক্সচার পাবো। কিন্তু দেখো, তোমরা নরমাল গ্রাফ কিভাবে ডাটা নেও? এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এদিকে যাও, আগে এখান থেকে উপরে ওঠো, এই পয়েন্টের ভ্যালুটা নেও না, 4 এবং 5। আমরা গ্রাফ এভাবেই তো নেই। তুমি এখান থেকে চিন্তা করো, আগে 50-তে যাও,
এখান থেকে 1200 ডিগ্রি সেলসিয়াসে যাও, এটা এটা কোন জোনের মধ্যে পড়ছে? লিকুইডাস। লিকুইডাস কিন্তু না, লিকুইডাস হচ্ছে লাইন, এই লাইনের উপরে সবাই লিকুইড, তার মানে ফেজ কিন্তু লিকুইড এখানে। জি স্যার। যার কম্পোজিশন টোটালটাই হচ্ছে 50% এ 50% বি। ক্লিয়ার এটুকু? আমি তোমাকে যদি ফেজ বলি তাহলে লিকুইড ফেজ বলবা, তখন কিন্তু এ আর বি বলবা না। যে ফেজের কম্পোজিশন হচ্ছে এ 50% বি 50%, যেটা তোমার অ্যালয়ের কম্পোজিশন ছিল। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। এখন যদি বলি সেম অ্যালয় তুমি এটাকে 800 ডিগ্রি সেলসিয়াসে হিট করছো, তাহলে কোন ফেজ পাবা? স্যার এটা সলিড। লিকুইডটা সলিড। সলিড 800 এখানে সলিড। এই সলিড। তোমাকে যদি বলি 1000 তাহলে কোনটা পাবা? লিকুইড প্লাস সলিড দুইটা থাকবে। লিকুইড প্লাস সলিড, তার মানে কিছুটা লিকুইড হবে কিছুটা সলিড হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো তোমাকে আমি যে কোনো কম্পোজিশন এবং যে কোনো টেম্পারেচার বললে কোন ফেজ বলতে পারবা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ফেজ ডায়াগ্রামের একটা ফার্স্ট কাজ হচ্ছে কোন ফেজ আছে সেটা আইডেন্টিফাই করতে তোমাকে সাহায্য করে। এখানে কি করতেছে? ইয়েস স্যার। ওকে। সেকেন্ড কাজ, ফেজ ডায়াগ্রাম যে ফেজ গুলো আছে প্রত্যেকটা ফেজের কম্পোজিশন কত সেটাকে তোমাকে ডিটারমাইন করে দিবে। এখন আমাকে বলো, আমি যদি আগের এক্সাম্পলই বলি, ইনিশিয়ালি বলছিলাম তোমাকে যে যে অ্যালয়টা দিছি তার পার্সেন্টেজ হচ্ছে 50-50, এটা একটু মাথায় রাখো। এটাকে 1200 ডিগ্রি সেলসিয়াসে হিট করছি, তাহলে এই অবস্থায় তার কম্পোজিশন কত? আমি যদি এটাকে বলি তোমাকে, তাহলে এর কম্পোজিশন কত হবে? 50-50 এক্স্যাক্টলি। শোনো, একটা জিনিস মাথায় রাখবা, যখন তুমি কোনো সিঙ্গেল ফেজ রিজনে থাকবা, এটা একটা সিঙ্গেল ফেজ রিজন, নিচেরটাও একটা সিঙ্গেল ফেজ রিজন, সিঙ্গেল ফেজ রিজনে যদি থাকো তাহলে কম্পোজিশন হবে ইনিশিয়াল যে অ্যালয়ের কম্পোজিশন ছিল সেটাই। ক্লিয়ার? ইয়েস স্যার। সো তুমি একটা যে কোনো কম্পোজিশনে আমি বলি না কেন, ধরো এখানে আমি বললাম যে 20% বি আর 80% এ, এরকম কম্পোজিশনে 1300 ডিগ্রি সেলসিয়াসে কম্পোজিশন কত, তাহলে কিন্তু সিঙ্গেল ফেজ রিজনে চলে গেছো। চোখ বন্ধ করে তুমি বলে দিবা যে ইনিশিয়ালি অ্যালয়ের যে কম্পোজিশন ছিল ওইটাই বলে দিবা। ক্লিয়ার? ইয়েস স্যার। কোন ফেজ ডায়াগ্রামে তোমাকে যে ডাটা দেয়া আছে সেটা দিয়ে যদি তুমি দেখো যে তুমি যে পয়েন্টটা পাচ্ছ বা যে জোনটা পাচ্ছ সেটা সিঙ্গেল ফেজ রিজনে গেছো, একটা ফেজ আছে ওখানে, তাহলে ওটার কম্পোজিশন ইনিশিয়াল কম্পোজিশনের মতোই হবে। ওকে স্যার, লিকুইডাসের ডিফারেন্সটা কি বলছিলেন? লিকুইড হচ্ছে একটা ফেজ আর লিকুইডাস লাইন হচ্ছে একটা বাউন্ডারি। যে বাউন্ডারির উপরে গেলে টোটালটা লিকুইড, আর যে বাউন্ডারির নিচে আসলে লিকুইড সলিডে কনভার্ট হওয়া শুরু হয়, বা যে বাউন্ডারি থেকে লিকুইড সলিডে কনভার্ট হওয়া শুরু হয়। ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। এটা একটা বাউন্ডারি বা লাইন। লিকুইডাসের বাংলা কি? এটা লিকুইডাস লাইনই বলে এটাকে। স্যার এই সলিড সলিউশন এ প্লাস বি ওটা যেটা বলেছিলেন, মানে যখন যে কোনো একটা ফেজ নিয়ে কথা হবে, ওটা আবার একটু যদি বলেন। যখন আমি সিঙ্গেল ফেজ রিজনে চলে যাচ্ছি তখন তার কম্পোজিশন ইনিশিয়ালি তোমাকে কোশ্চেনে যে কম্পোজিশন বলে দিছিল, মানে তুমি যেখানে আসছো এক্স এক্সিস এর কম্পোজিশন ইউজ করে আসছো না এখানে এই পয়েন্টটাতে, যেটা এক্স এক্সিস আগে যাও তারপর ওয়াই এক্সিস ওঠো, এই যে এক্স এক্সিস এর কম্পোজিশন তুমি যেটা ইউজ করছিলা সেটাই হবে সিঙ্গেল ফেজ রিজনে যদি থাকো, তাহলে ওই ফেজটার কম্পোজিশন। এটা উপরে হইতে পারে নিচেও হইতে পারে। এখন প্রবলেম হবে যদি তুমি ডুয়েল ফেজ বা ট্রিপল ফেজ রিজনে চলে যাও। আমরা ট্রিপল ফেজ বাদ এখন ডুয়েল ফেজ রিজনের কথা চিন্তা করো। যদি এখানে বলি এই পয়েন্টে আসি তাহলে তার কম্পোজিশন কি হবে? এখানে তো ফেজ দুইটা, আমি তো দুইটা ফেজে কি হয় এটা বলি না এখনো, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এখানে একটা রুল আছে, লিভার রুল। তোমরা লিভার পড়ছো? ইয়েস স্যার। নাম শুনে বায়োলজিতে না না, এই লিভার না, বায়োলজির লিভার না, ফিজিক্সের লিভার। জি স্যার। ফিজিক্সের লিভারের মধ্যে কিছু ছিল স্যার, নীল কাটার। ইয়েস স্যার, পড়েছি স্যার। মনে আছে এটা কি ছিল? সো যে মাঝখানে স্যার স্যার একটা পিভট পয়েন্ট থাকে, একটা ভর পাইভট পয়েন্ট থাকে, পিভট পয়েন্ট ছিল স্যার, একটা ওয়েট পয়েন্ট ছিল সম্ভবত। বিভিন্ন ক্লাসের লেভেল থেকে ফার্স্ট ক্লাস এরকম ছিল, রাইট? দেখা যায় যে অংশের দৈর্ঘ্য কম সেই অংশে বেশি লোড দিয়েও ব্যালেন্স করতে হয়। তোমরা অনেকেই পার্কে গেছো,
এরকম অনেক রকম দোলনা আছে কিন্তু। সিসো। হ্যাঁ রাইট। তো দুইজন এখানে বসে পার্কে এনজয় করা যায়, রাইট? এখন এই রুলসটাকেই, এটা তো লিভার, এই লিভার রুলস আমরা এখানে ইউজ করতে পারি। এখানে কিভাবে করবা আমি তোমাদের একটু ফ্রেশ করে দেই। মজা পাইছি। ওকে, ধরো তোমাকে আমি আবার বললাম যে 50-50 একটা অ্যালয় আছে, 50% A 50% B, এর টেম্পারেচার আমি বলে দিলাম 1000। তাহলে এই পয়েন্টে আসলো, যদি এটা উপরে 1200 হয় নিচে 800 হয়, রাইট? মানে কাছাকাছি এই পয়েন্টের আশেপাশে আসবে, রাইট? এখানে ফেজ কি কি আছে, লিকুইড এবং সলিড। কম্পোজিশন কত সেটা বের করার জন্য যেটা করবা, আগে এই কম্পোজিশনে উপরে আসবা, এই পয়েন্টটা সিলেক্ট করবা, এই পয়েন্টে টেম্পারেচারের প্যারালালি এই পয়েন্টে ভেদ করে যায় এরকম একটা লাইন টানবা। ক্লিয়ার? Yes, sir. লাইন টানলে এই লাইনটাকে আমরা বলবো, আচ্ছা এই যে লাইনটা, এটাকে আমরা বলতেছি টাই লাইন। ওকে, এখন এই টাই লাইন, হ্যাঁ বলো, কালারের লাইনটা, এই যে লাইন আমরা যেটা টানলাম, যে যে পয়েন্টে আমরা পৌঁছাইছি, আমাকে একটা টেম্পারেচার বলে দেওয়া ছিল, কম্পোজিশন বলে দেওয়া ছিল, রাইট? তাহলে আমি একটা পয়েন্ট সিলেক্ট করতে পারবো, যেহেতু এটা একটা গ্রাফ বা ডায়াগ্রাম। এই পয়েন্ট ছেদ করে টেম্পারেচারের প্যারালাল, একটা ফিক্সড টেম্পারেচারের প্যারালাল একটা লাইন টানবো। এই লাইনটা দেখো লিকুইডাস এবং সলিডাস লাইনকে দুইটা পয়েন্টে ছেদ করছে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এখন একটু কেয়ারফুলি শুনো, যে পয়েন্টে লিকুইডাস লাইনকে ছেদ করবে সেই পয়েন্ট বরাবর যদি তুমি নিচে আসো, এটা এই এক্সিসটা কিসের, কম্পোজিশনের না? Yes, sir. Yes, sir. এক্সিস তো কম্পোজিশনের। Yes, sir. লিকুইডাস লাইনকে যে পয়েন্টে ছেদ করলো টাই লাইনটা, ওই পয়েন্টে যে কম্পোজিশন আছে সেটা হবে লিকুইডের কম্পোজিশন। ক্লিয়ার? Yes, sir. সিমিলারলি সলিডাস লাইনকে টাই লাইন যে পয়েন্টে ছেদ করবে, এইটা হবে ওই সলিডের কম্পোজিশন। ক্লিয়ার? স্যার এটাকে একটু A আর B দিয়ে বোঝাবেন? অবশ্যই। তুমি A এবং B নিছিলা হচ্ছে তোমার অ্যালয়, যেখানে ইনিশিয়ালি কম্পোজিশন ছিল হচ্ছে 50% সব। এখন আমি বললাম যে এখানে ফেজ তো দুইটা, একটা লিকুইড একটা সলিড। লিকুইডের মধ্যেও A আছে B আছে, সলিডের মধ্যে A আছে B আছে, রাইট? Yes, sir. Yes, sir. ফেজ দুইটা, বাট কম্পোনেন্ট বা এলিমেন্ট তো দুইটা। এই দুইটা মিলেই তো লিকুইড বানাইছে, আবার এই দুইটা মিলেই সলিড বানাচ্ছে, ঠিক আছে? সো লিকুইডের মধ্যে A থাকবে B থাকবে, সলিডের মধ্যে A থাকবে B থাকবে, এইটুকু ক্লিয়ার, কোনো সমস্যা থাকার কথা। এখন ওই লিকুইডের মধ্যে A আর B এর রিলেটিভ পার্সেন্টেজ কত করে থাকবে, বা ওটার কম্পোজিশন কত হবে, সেটা কি 50-50 থাকবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। এটা হবে ডিফারেন্ট, কারণ যে সলিড হয় তখন ওই প্রিফারেন্সিয়ালি সলিড হইতে থাকে। কারণ সলিড হইতে গেলে কি হইতে হয়, সলিডাস লাইনকে টাচ করতে হয়, রাইট? Yes, sir. এই পয়েন্টে কি সলিডাস লাইনকে সে টাচ করছে? করে নাই। এই পয়েন্টে যে অংশটুকু সলিড হচ্ছে তার মানে তার অবশ্যই এমন একটা কম্পোজিশনে যাইতে হবে যেন সে সলিডাস লাইনকে টাচ করে। এই জন্য দেখো সলিডাস লাইন কখন টাচ করে, যখন বি এর কম্পোজিশন কম হয়, রাইট? টেম্পারেচার তো ফিক্সড, সে তো টেম্পারেচার চেঞ্জ করতে পারতেছে না এই পয়েন্টে, পার্টিকুলার পয়েন্টে। সো এখানে যে সলিডটা তৈরি হবে আর সে দেখা যাবে বি ডিফিউশন হয়ে অন্য একদিকে সরে যাবে, লিকুইডের দিকে চলে যাবে। আর ধর আমি যদি এটাকে এইভাবে আঁকি, এখানে একটা লিকুইড ছিল, এখানে কিছুটা সলিড হয়েছে, উপরের অবস্থায় চিন্তা করো, এখানে ছিল, এই যে সলিডটা হয়েছে সেটা হচ্ছে এই টেম্পারেচারে হয়েছে, ধরো 1050-এ, এখান থেকে 1000-এ নামলো। এই সলিডের কম্পোজিশন কি?
এই দুইটা, রাইট? ইয়েস স্যার। এখন আমরা বলছি কি সলিড হইতে গেলে সলিডাস লাইনে টাচ করতে হয়, তার মানে পরে যখন টেম্পারেচার কমাচ্ছ তখন সলিডাস লাইনে টাচ করতে হবে আবার ওই সলিড টুকুর যে হতে চাচ্ছে। তখন দেখা যাবে এখানে a প্লাস বি ছিল, এখানেও a প্লাস বি ছিল। তখন ডান দিকে যদি নিচের দিকে এই দিকে যদি আসতে হয় তার মানে বি এর অ্যামাউন্ট বাড়তে হবে। তখন লিকুইড থেকে কিছুটা বি ভিতরে সলিডের ভিতরে ডিফিউশন হওয়া শুরু করবে। তাহলে এখানে এ যা ছিল তার সাপেক্ষে বি এর অ্যামাউন্ট বাড়তেছে, সে এই পয়েন্টে চলে আসলো, মানে কম্পোজিশন এখান থেকে এখানে চলে আসলো। যেহেতু বি এখান থেকে ভিতরে যাচ্ছে তার মানে লিকুইডের মধ্যে কি বি এর অ্যামাউন্ট বাড়তেছে না কমতেছে? লিকুইড থেকে যদি বি এর কিছু অ্যাটম এতে ঢুকে যায় তাহলে লিকুইডের মধ্যে কি বি এর অ্যামাউন্ট কমবে স্যার, স্যার কমে যাবে। তো দেখো তো এই পয়েন্ট থেকে তার কম্পোজিশন কি বি বাড়তেছে না কমতেছে? স্যার কমতেছে। ওকে, সো এখন দেখো, আচ্ছা এটা একটু ডিটেইলস জিনিসপত্র, এগুলো তোমাদের আপাতত লাগবে না, জাস্ট বোঝার জন্য। স্যার স্যার ওই গ্রাফটা থেকে কি যে একটা 1000 টেম্পারেচারে কত পার্সেন্ট মানে মিক্সচারটার মধ্যে কত পার্সেন্ট এ আর কত পার্সেন্ট বি সেটা বের করা যাবে? মিক্সচারটা আবার বলো। মানে হচ্ছে আমরা যদি কোশ্চেন করি মানে এটা কি ঠিক কিনা কোশ্চেনটা যে 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই কি বলবো কম্পোনেন্ট অ্যালয়েটার মধ্যে কত পার্সেন্ট এ আছে আর কত পার্সেন্ট বি আছে এটা বের করা পসিবল? এখানে এটাই বলছি যে উপরে আমরা এ এবং বি কত পার্সেন্ট ইজিলি বের করতে পারতেছিলাম, নিচেও পারছিলাম। এখানে ফেজ আছে দুইটা, তোমাকে তাহলে বলতে হবে লিকুইডে কত পার্সেন্ট আছে অথবা সলিডে কত পার্সেন্ট আছে। বুঝতে পারছো কোন ফেজে আছে? কিন্তু দুইটা, কিছু আছে লিকুইড অবস্থায়, কিছু আছে সলিড অবস্থায়। তুমি যে বলতেছো এ আর বি কত পার্সেন্ট, সেটা আগে তোমাকে ডিফাইন করতে হবে সেটা কি লিকুইডের মধ্যে জানতে চাচ্ছ না সলিডের মধ্যে, কারণ এই জোনে তো সবাই আছে, এই পয়েন্টে তো লিকুইড আছে সলিড আছে। ও মানে স্যার তাহলে আলাদা আলাদার জন্য পার্সেন্টেজ আলাদা হবে? হ্যাঁ সেটাই আমরা টাই লাইন দিয়ে বের করলাম, টাই লাইন আঁকলাম। লিকুইডাস লাইনে যে পয়েন্টে টাচ করছে সেটা হচ্ছে লিকুইডের মধ্যে কত পার্সেন্ট এ আছে কত পার্সেন্ট বি আছে। ধরো এখানে বি হচ্ছে 80%, ওকে? ইয়েস স্যার। আর সেম জিনিসটা যখন সলিডাস লাইনে টাচ করছে সেটা হচ্ছে এইখানে যে অ্যামাউন্টের সলিড ছিল ওই সলিডের কম্পোজিশন। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন দেখো আমরা যদি বলি যে এই লাইনের উপরে কেন সবাই লিকুইড বা এই লাইনের নিচে কেন সবাই সলিড, অবশ্যই কারণ আছে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা এখন কারণটা কি আমরা একটু সিম্পল ভাবে যদি বলতে চাই তোমাদের, ফ্রি এনার্জির নাম শুনছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা ফ্রি এনার্জি কম হইলে কোন একটা সিস্টেম স্টেবল না বেশি হলে স্টেবল? স্যার কম হলে স্টেবল। কম হলে স্টেবল। কম হলে আমরা যেহেতু এখানে দুইটা ফেজ নিয়ে আলোচনা করতেছি, একটা লিকুইড একটা সলিড, ওকে? আমরা যদি এই একটা ফেজ ডায়াগ্রামের ফ্রি এনার্জি চিন্তা করি একটা নির্দিষ্ট টেম্পারেচারে, এটা টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু ফ্রি এনার্জি চেঞ্জ হয়। আমরা এই টেম্পারেচারে যদি ফ্রি এনার্জি বের করতে চাই তাহলে এখানে একটা পয়েন্ট পাইলাম, এখানে একটা পয়েন্ট পাইলাম। দেখা যায় ফ্রি এনার্জি ক্যালকুলেশনের একটা বিভিন্ন ফর্মুলা আছে, আমরা ওই দিকে যাব না। যদি লিকুইডের মানে এই পয়েন্ট বা এই পয়েন্ট সব পয়েন্টেই ফিক্সড টেম্পারেচারে লিকুইডের ফ্রি এনার্জি বের করি তাহলে লিকুইডের কার্ভটা হয় এই যে রেড কার্ভটা। এটার ফর্মুলা আছে এখানে দেয়া আছে, আমরা ওইদিকে ডিটেইলসে যাব না। যদি এই টেম্পারেচারে 1300 ডিগ্রি টেম্পারেচারে আলফা বা সলিড যে ছিল এই ফেজটার নাম আমরা দিলাম আলফা, এর ফ্রি এনার্জি বের করি তাহলে তার কার্ভ হচ্ছে কম্পোজিশনের সাথে এইভাবে চলবে ব্লুটা। এখন দেখো তো আমাদের যে রেড পয়েন্টটা ছিল, রেড পয়েন্টটা কি লিকুইডাস লাইনের মধ্যে একটা পয়েন্ট, রাইট? ইয়েস স্যার। লিকুইডাস লাইনের বাম দিকে একটু তাকাও, ফ্রি এনার্জি কি হয়েছে? লিকুইডের ফ্রি এনার্জি কম না সলিড এর ফ্রি এনার্জি কম?
তো লিকুইডের ফ্রি এনার্জি কম, তাহলে যার ফ্রি এনার্জি কম সে স্টেবল হবে, রাইট? ইয়েস স্যার। এটাতে আসলে আমরা অন্যভাবে কি বলতে পারি, 1300 ডিগ্রি সেলসিয়াসে এই পয়েন্টে বা এই কম্পোজিশনের বামে যারা আছে সবাই লিকুইড হবে, যেহেতু সবারই ফ্রি এনার্জি লিকুইডের কম, রাইট? ইয়েস স্যার। সেম ভাবে যদি আমরা এই পয়েন্টটা ধরি, ব্লু পয়েন্টের ডান দিকে একটু তাকায় দেখো তো 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু ফিক্সড, আমরা ফিক্সড রেখে আমরা চিন্তা করতেছি যে ব্লু এর ডান পাশে দেখো এখানে আবার একটা ক্রস ওভার হয়েছে, যে ব্লু এর ডান পাশে ব্লু এর ফ্রি এনার্জি কমে গেছে এবং লিকুইডের ফ্রি এনার্জি বেড়ে গেছে, তাহলে এর ডান দিকে কি স্টেবল হবে? সলিড। এখন ফেজ ডায়াগ্রামে তাকায় দেখো তো এর ডান পাশে কি সবাই সলিড না? তো আমরা যদি 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ধর এটা 0.55 ফ্র্যাকশন অথবা 55% নিকেল, এর থেকে বেশি পার্সেন্ট নিকেল ইউজ করি, তাহলে 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তারা সবাই সলিড অবস্থায় থাকবে। ক্লিয়ার? সিমিলারলি তুমি বিভিন্ন টেম্পারেচারে, প্রত্যেকটা টেম্পারেচারেই এক একটা ফ্রি এনার্জির ডায়াগ্রাম আঁকতে পারবা, যেটা আমরা পরের স্লাইডে দেখাই। এর আগে আমরা দেখছিলাম হচ্ছে এই পয়েন্টে, এখানে দুইটা পয়েন্ট নিয়ে, রাইট? এখন তার থেকে আরো নিচে দুইটা পয়েন্ট নিয়ে চিন্তা করতেছি, এখানে দেখো ক্রসওভার আবার একটু অন্যরকম। তুমি প্রত্যেকটা পয়েন্টে ফ্রি এনার্জি ক্যালকুলেট করতে পারবা বিভিন্ন টেম্পারেচার। আমরা বিভিন্ন পয়েন্ট নিচ্ছি মানে কি টেম্পারেচার ভ্যারি করতে, টেম্পারেচার ভ্যারি করলে ফ্রি এনার্জি কার্ভটা চেঞ্জ হবে এবং এই ফ্রি এনার্জি কার্ভই তোমাকে ডিটারমাইন করে দিবে কে থাকবে এবং কে থাকবে না। এখন মাঝখানে কি হয়, তাহলে মাঝখানের এই যে জোনটা আমরা কি বলছি, লিকুইড এবং সলিড দুইটা ফেজই আছে এই পয়েন্ট, এই মাঝখানের জোনে, রাইট? ইয়েস স্যার। আসলে এখানে তাহলে দুই জোন কিভাবে হলো? তুমি যদি একটু ফেজ ফ্রি এনার্জি কার্ভটা দেখো, এখানে কিন্তু ওভারল্যাপ হয়েছে তাদের, মানে সলিড এবং লিকুইডের ফ্রি এনার্জি মোটামুটি সেম বলা যায় এখানে, রাইট? ইয়েস স্যার। জি স্যার। এটা একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখানে দেখো মোটামুটি একটা সিঙ্গেল লাইনে চলে আসছে তারা, তার মানে দুইটা ফেজই স্টেবল। এখন এটাকে যদি তুমি আরো জুম করে দেখতে পারতা তাহলে দেখতা যে এই পয়েন্টে রেডটা একটু নিচে ছিল, এই পয়েন্টে ব্লুটা একটু নিচে ছিল। সো এই ওভারল্যাপটা খুব কাছাকাছি, এই জন্য রিলেটিভ অ্যামাউন্ট তাদের একটু কম বেশি হয়। বাট যেহেতু দুইটার মোটামুটি সেম লাইন বরাবর চেঞ্জ হয়েছে, সো এখানে টু ফেজ রিজন আমরা পাবো। ক্লিয়ার? তোমাদের সেকেন্ড ইয়ারের 2-2 অথবা 3-1 এ থার্মোডাইনামিক্স কোর্স পাবা, সেকেন্ড ইয়ারে মেবি থার্মোডাইনামিক্সে এগুলা ডিটেইলসে পড়বা। ওকে, সো আমরা ফেজ আইডেন্টিফাই করা পড়লাম, ফেজের কম্পোজিশন বের করা পড়লাম। আরেকটা জিনিস হচ্ছে অ্যামাউন্ট বের করতে পারবো তাহলে আমরা, রাইট? ইয়েস স্যার। অ্যামাউন্টটা কি, যে আমরা বললাম যে টু ফেজ রিজনে লিকুইড এবং সলিড দুইটাই হচ্ছে, দুইটার কম্পোজিশনে বললাম যে এখানে টাই লাইন আঁকলাম, যে পয়েন্টে ছেদ করলো সেটা হচ্ছে লিকুইডের কম্পোজিশন আর এটা হচ্ছে সলিডের কম্পোজিশন। এখন এই লিকুইড আর সলিড যে আছে আমরা বলতেছি সেটার অ্যামাউন্ট কত, ধরো 100% এর মধ্যে কত পার্সেন্ট লিকুইড কত পার্সেন্ট সলিড, এই পয়েন্টে কি মনে হয় লিকুইড বেশি না সলিড বেশি? মাত্র সলিড হওয়া শুরু হয়েছে, তার মানে লিকুইড বেশি। জি স্যার। টোটালটা লিকুইড ছিল, এখানে সলিড হওয়া মাত্র শুরু হয়েছে। যত নিচে নামতেছো সলিডের অ্যামাউন্ট বাড়তেছে। এই পয়েন্টে মোটামুটি পুরোটাই সলিড, এই পয়েন্টে পুরোটাই সলিড। আমরা বলতেছি নিচে আসতেছি, টেম্পারেচার কমতেছে, সলিড বাড়তেছে। আমি যদি বলি পার্টিকুলার পয়েন্টে তুমি আমাকে কোয়ান্টিটি বলো, যে রিলেটিভ অ্যামাউন্ট, এখানে যদি বলি 95% লিকুইড 5% সলিড, তাহলে এখানে আমরা বলবো কি 95% সলিড 90 লিকুইড, রাইট? সো আমি যদি এই অ্যামাউন্টটা এক্স্যাক্টলি বের করা যাবে এই ফেজ ডায়াগ্রাম থেকে। সেম ভাবেই ধরো আমি এই পয়েন্ট একটা তোমাকে বলে দিলাম, এটা কি তাহলে টাই লাইন, রাইট? ইয়েস স্যার। এই টাই লাইনে লিকুইডের কম্পোজিশন কত? 62। 62। সলিডের কত? 14। আমরা অ্যালয়ের কম্পোজিশন কত নিছিলাম? 30, রাইট? 37। ইয়েস স্যার। 30-70। সো 30-70 কম্পোজিশন নিছো, বাট দেখো এখানে লিকুইড তুমি একরকম পাচ্ছ আবার সলিড একরকম পাচ্ছ। এখন তোমার তাহলে জানা দরকার
যে কোনটার অ্যামাউন্ট কতটুকু, লিকুইড কতটুকু তৈরি হয়েছে, সলিড কতটুকু তৈরি হয়েছে। রুলসটা একটু শোনো। এটার রুলস হচ্ছে তুমি যদি লিকুইডের অ্যামাউন্ট বের করতে চাও, মানে অ্যামাউন্ট অফ লিকুইড, এটার রুলস হচ্ছে লিকুইডাস লাইন কোন দিকে? এদিকে উপরে ডানে। ইয়েস স্যার। রাইট, আপারটা স্যার, ডানে আপারটা। আপারটা। তাহলে যেটা করতে হবে যে এটার অ্যামাউন্ট হবে এটার উল্টা পাশে যে লেন্থটুকু আছে। এই লেন্থ মানে কি? এই পয়েন্ট এবং এই পয়েন্টের ডিফারেন্স, রাইট? এই ডিফারেন্সটা মানে কি? 30 মাইনাস 14, 16। 30 মাইনাস 14 মানে 16। তো এটা কি যদি আমরা ফর্মুলায় বলি তাহলে বলবা কম্পোজিশন অফ অ্যালয়, সরি মাইনাস, কারণ এটা কি কম্পোজিশন অফ অ্যালয় ছিল ইনিশিয়ালি, আমরা যে লাইন বরাবর যাচ্ছি এটা ইনিশিয়ালি তোমাকে যে অ্যালয় দেয়া ছিল, কম্পোজিশন অফ অ্যালয় মাইনাস কম্পোজিশন অফ সলিড ডিভাইড বাই, হ্যাঁ দ্বারা ফর্মুলাটা লিখে নিই, কম্পোজিশন অফ লিকুইড মাইনাস কম্পোজিশন অফ সলিড ইনটু 100। হ্যাঁ বলো। এটা হচ্ছে, হ্যাঁ কেউ কি কোশ্চেন করতে কোনো? স্যার নিচে স্যার লিকুইড থেকে সলিডটা কেন মাইনাস করলাম স্যার, এটা বুঝলাম না একটু। হ্যাঁ এটা আমি বলি। লিভার রুলে অ্যামাউন্ট বের করার রুলসটাই হচ্ছে তোমার অপোনেন্ট সাইডের লেন্থ ডিভাইডেড বাই টোটাল লেন্থ। এখন কেন এইটুকু ডিভাইড করলাম, এটা কারণটা তুমি একটু চিন্তা করলেই পাবা। আমরা চাচ্ছি রিলেটিভ অ্যামাউন্ট বের করতে সলিড এবং লিকুইডের। আমরা সলিড এবং লিকুইডের কম্পোজিশন নিয়ে তাহলে টোটালটার অ্যামাউন্ট বের করবো না? আমি তো দুইটা রিলেটিভ অ্যামাউন্ট বের করতে চাচ্ছি, মানে টোটালটা যদি 100% হয় তার কত পার্সেন্ট সলিড, তার কত পার্সেন্ট লিকুইড। এই জন্য নিচে হচ্ছে দুইটা কম্পোজিশনের ডিভাইড করে টোটাল অ্যামাউন্টটুকু নিলাম। স্যার মানে হ্যালো, হ্যাঁ বলো। মানে স্যার এটা অনেকটা যে থার্মালের হচ্ছে সেলসিয়াস ফারেনহাইটের ওই প্যারালাল একটু মনে হচ্ছে। যেমন ধরেন আমরা যখন কোনো কিছুর টেম্পারেচার নির্ণয় করি যে রেঞ্জটা একটা, হ্যাঁ স্যার রেঞ্জটা নিয়ে ওইটা আর কি। ওইটাই। এখন দেখো এখানে একটু কিন্তু ডিফারেন্ট আছে। আমরা লিকুইডের কম্পোজিশন বলছিলাম লিকুইডাস লাইনে যে টাচ করছে, বাট অ্যামাউন্ট কিন্তু নিচ্ছি অপোনেন্ট যে লেন্থ। এই লিভারে যে দুইটা লেন্থ আছে, বাম পাশে একটা ডান পাশে একটা, লিকুইডের জন্য উল্টা পাশের লেন্থ কিন্তু আমরা নিচ্ছি। স্যার সলিডের জন্য কি তাহলে স্যার তার রাইট সাইডের আমরা লেনটা নিব তার মানে? তাহলে বলো সলিডের ফর্মুলা কি হবে? স্যার সলিডের ফর্মুলা হবে হলো স্যার CA কম্পোজিশন অফ লিকুইড, কম্পোজিশন অফ লিকুইড মাইনাস কম্পোজিশন অফ অ্যালয়। স্যার কার ভ্যালু বেশি? লিকুইডটা বেশি। লিকুইডটা বেশি। 62 মাইনাস 30 ইনটু 100%, রাইট? ইয়েস জি স্যার। ওকে স্যার যদি এই গ্রাফটা স্যার ওই যে অপোজিট হতো, ফার্স্ট আমরা যেরকম দেখেছিলাম যে উপর থেকে নিচে না এসে, মানে রুলসটা একই, রুল সেম স্যার। কারণ কার্ভটা যদি এরকম হতো, এটা বলতেছো? জি স্যার একই। তখন এটা যদি যখন কাট করতা তখন লিকুইডাস লাইন কোনটা? এটা তখন লিকুইডের ক্ষেত্রে এইটুকু লেন্থ, ধরো এই পয়েন্ট যদি হতো তাহলে এইটুকু লেন্থ ডিভাইড বাই টোটাল লেন্থ হতো। তুমি দেখবা লিকুইডাস লাইন কোন পাশে আছে তার অপোনেন্ট লেন্থের লেন্থটা নিবা হচ্ছে, অপোনেন্ট আর্মের লেন্থটা নিবা হচ্ছে লিকুইডের অ্যামাউন্ট বের করতে। ওকে কার ছবি যে দিকেই হোক। ক্লিয়ার? ইয়েস স্যার। আর কোনো কোশ্চেন আছে এগুলা নিয়ে? না স্যার। ওকে, সো এই জিনিসটা তোমাদের থিওরির ক্ষেত্রেও লাগবে। ফেজ ডায়াগ্রাম যখন পড়াবা সেটাও আমাদের আসলে আজকের ল্যাবের জন্য এটা ডিটেইলস এতটা না বললেও হইতো, আর যেহেতু তোমাদের পড়তেই হবে এই জন্য তোমাদের একবারে পড়াই দিলাম। ক্লিয়ার? স্যার ডায়াগ্রামের ব্যাপারটা মানে ওই যে কোন লাইন থেকে পয়েন্টটা নিলেন ওটা না বুঝতে পারিনি। কোনটা? আচ্ছা আমি আবার বলতেছি। এটা দেখতে পারতেছো? ইয়েস স্যার। ওকে। ইয়েস স্যার। না স্যার কিছু দেখতেছো না? এখন একটা লাইন, দুইটা লাইন দেখা যাচ্ছে একটা হ্যাঁ মানে সাদা একটা পেজ দেখতেছো তো, রাইট? ইয়েস স্যার। ওকে
ধরো আমি এখানে একটা ফেজ ডায়াগ্রাম আঁকলাম, ওকে। এটা ধরো এই পয়েন্টে ছেদ করছে। এখন আমি তোমাকে এই কম্পোজিশনের জন্য এই পয়েন্টে অ্যামাউন্ট এবং কম্পোজিশন বের করতে বলছি, কি কি ফেজ আছে সেটা। ধরো এখানে হচ্ছে 50%, আবার বললাম এটা ধরো হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ওকে। তাহলে এখানে কি কি ফেজ আছে? এটা যদি লিকুইড হয়, এটা যদি সলিড হয়, লিকুইড প্লাস সলিড, রাইট? ইয়েস স্যার। এখন এখানে তোমরা কম্পোজিশন কি করবা? লিকুইডের কম্পোজিশন হবে এখানে একটা লাইন টানবা, টাই লাইন, যেটা হচ্ছে তোমার যে কোশ্চেনের কাছে যে টেম্পারেচার নিয়ে কনসার্ন তুমি সেই টেম্পারেচারে টানলা। এই পয়েন্টটা লিকুইডাস লাইনে টাচ করছে, তাহলে এটার নিচে যদি তুমি টানো, নিচের এক্স এক্সিস তো কম্পোজিশনের এক্সিস, সো এটা হবে কম্পোজিশন অফ লিকুইড। এটা ছিল কম্পোজিশন অফ অ্যালয়, ইনিশিয়াল অ্যালয়। তাহলে সলিডেরটা কি হবে? এটা কম্পোজিশন অফ সলিড। ইয়েস স্যার। সো আমি যদি এটাকে বলি 30, এটাকে বলি 50, এটাকে যদি বলি 80, তাহলে Cl ইকুয়ালস টু হচ্ছে 30% B, মানে আমি আর B লিখলাম না, এটা হচ্ছে B, এটা হচ্ছে A। আমরা জাস্ট B এর অ্যামাউন্টটা রিলেটিভ অ্যামাউন্ট হিসেবে চিন্তা করতেছি। CS হচ্ছে 80 এবং C অ্যালয় হচ্ছে 50। সো কম্পোজিশন পেয়ে গেছি। এখন বললাম লিকুইডের অ্যামাউন্ট কত, কত পার্সেন্ট লিকুইড। তাহলে লিকুইডের ক্ষেত্রে অ্যামাউন্ট যদি বের করি, অ্যামাউন্ট অফ লিকুইড কি হবে? তাহলে ফর্মুলাটা মনে আছে কারো? CA minus স্যার কম্পোজিশন CS minus CA। ওকে, CA মাইনাস CS হবে না? কাটটা বড়, CS minus CL। মানে তুমি পজিটিভ অ্যামাউন্ট নিবা না, অ্যামাউন্ট তো নেগেটিভ হইতে পারবে না। জি হ্যাঁ। এখন কেউ কারো কাছে ক্যালকুলেটর থাকলে অ্যামাউন্ট গুলো বসাও তো, কত আসে? ইনটু 100 আছে, আবার বলো। 0.6 into 100, 60%. 60%। সো এই টেম্পারেচার এবং এই কম্পোজিশনে তার মানে লিকুইড আছে 60%। এখন তুমি যেহেতু বাইনারি ফেজ, তাহলে তুমি ডিরেক্টলি বলে দিতে পারো যে 100% মাইনাস 60% মানে হচ্ছে 40% আছে হচ্ছে অ্যামাউন্ট অফ সলিড। 40%, তাহলে এই দুইটাই তো আছে, আর তো কিছু নাই। অথবা তুমি যদি আবার ওই ফর্মুলার মতো করে বসায়ও দেখো, তাহলে 40 আসবে সলিডের ক্ষেত্রে। এখন এই 60% যে লিকুইড আছে, এই প্রত্যেকটা লিকুইডের ভিতরের কম্পোজিশন হচ্ছে এই যেটা 30% বি, এবং যে 40% সলিড আছে, প্রত্যেকটা সলিডের মানে টোটাল সলিডের কম্পোজিশন হচ্ছে এটা। ক্লিয়ার? স্যার এখানে যদি আমাদেরকে মানে এ কম্পোনেন্টের অ্যালয় পার্সেন্টেজ দিয়ে দিত, জাস্ট এটার অপোজিটটা করলেই হয়ে যেত না? মানে অ্যানসার তো সেম আসতো, কিন্তু আর কি অ্যালয়ের এ কম্পোনেন্টের জন্য। আবার বলো। মানে স্যার এখানে তো পার্সেন্টেজ আমরা বি এর ক্যালকুলেশন করে দিয়েছি, একই একই স্যার মানে ওইটাই মানে সেমই আসতো না? হ্যাঁ, যদি এ এর জন্য করতাম একই আসবে, সমস্যা নাই। তখন হচ্ছে যে এখানে আমরা বি যেহেতু অপোজিট নিব, মানে আমরা ভ্যালু এই জন্য সাইনটা হচ্ছে এটাকে আগে দিচ্ছি, সিএস টাকে আগে বলছে, কারণ বি ডান দিকে বাড়তেছে। আর যদি এটা হতো তাহলে তুমি এটাকে আগে দিতা, কারণ এ তো লেফটে 100%। জি স্যার, বাট জিনিসটা কি, সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো তাহলে তোমাদের ইউটেকটিকে আর আমরা যাব না। রিপোর্ট কি করবা? কোশ্চেন 1 দেখতে পারছো সবাই? ইয়েস স্যার।
Yes, Yes, sir. sir. Yes, এখানে sir. একটা কম্পোজিশন দেয়া আছে, একটা অ্যালয় যার মধ্যে সিলিকন অ্যাড করছো, জার্মেনিয়াম এবং সিলিকন একটা অ্যালয় আছে, এই যে অংশটুকু দেখো, যার মধ্যে সিলিকনের অ্যামাউন্ট দেয়া আছে পার্সেন্টেজ অনুসারে। প্রত্যেকটা পার্সেন্টেজে তার সলিডাস টেম্পারেচার, যেখানে টেম্পারেচার সলিড হওয়া শুরু হয়েছে, এবং লিকুইডাস টেম্পারেচার দেয়া আছে, যেটা তোমরা কুলিং কার্ভে এরকম পাইছো, রাইট? এটাকে আমরা বলি লিকুইডাস, এটাকে বলি সলিডাস, কারণ লিকুইড থেকে সলিড হওয়া শুরু হয়েছে এখানে, আর সলিডাসের নিচে সবাই সলিড, রাইট? এই দুইটা টেম্পারেচার দেয়া আছে, দেখো এটা কিন্তু দুইটা সেম, কারণ এটা 0% সিলিকন মানে সবাই জার্মানি, রাইট? Pure germanium. ওকে, 100% সিলিকন এর জন্য দুইটা ভ্যালু সেম, সলিডাস এবং লিকুইডাস। বাকিগুলোর জন্য একটা ভ্যারিয়েশন দেয়া আছে। তাহলে ফেজ ডায়াগ্রাম আঁকতে পারবা? Yes, sir. ওকে, ফার্স্টে তোমাদের টাস্ক হচ্ছে এটা, এবং 50% সবাই একটু মনে রাখো, এটা এখানে লেখা নাই, আচ্ছা আমি লিখে দেই। কোশ্চেন বুঝতে পারছো? সবাই একটু খেয়াল করো, এখানে লেফট সাইডটা তোমাদের ইনিশিয়াল টাস্ক হচ্ছে একটা ফেজ ডায়াগ্রাম আঁকবা। আঁকার পর এখানে 50% সিলিকন এবং 1300 ডিগ্রি সেলসিয়াসে কি কি ফেজ আছে সেটা আইডেন্টিফাই করবা, প্রত্যেকটা ফেজের কম্পোজিশন আইডেন্টিফাই করবা, এবং প্রত্যেকটা ফেজের অ্যামাউন্ট ডিটারমাইন করবা। পারবা? জি স্যার, পারবো স্যার। ক্লিয়ার সবাই? তোমাদের Yes, ল্যাব sir. রিপোর্টে আর স্যার অ্যামাউন্ট অফ ফেজ বলতে কত পার্সেন্ট লিকুইড আর কত পার্সেন্ট সলিড সেটা? এক্স্যাক্টলি, যদি ডাবল ফেজ থাকে, আমি টেম্পারেচার দিছি, তোমরা ফেজ ডায়াগ্রাম আঁকার পর আগে দেখবা মানে যে কোন ওটাই phase মানে আছে। দেখে তারপরে। প্রথমে সেকেন্ড ফেজ কোশ্চেন, ডায়াগ্রাম আঁকবো, তারপরে হচ্ছে ওই যে ওরকম এল আর এস বের করব, আর কি করব স্যার? কি কি ফেজ আছে, তার কম্পোজিশন কত, টাই লাইন আঁকে এই পাশ থেকে এবং এই পাশ থেকে কম্পোজিশন বের করবা এবং অ্যামাউন্ট বের করবা। তার আগে একটা ফেজ ডায়াগ্রাম আঁকবা এই ডাটা থেকে। ক্লিয়ার? তার মানে আমাদেরকে ওই থিওরি পার্টটা লিখতে হবে না? হ্যাঁ, এখন শোনো, তোমাদের এখানে দুইটা কোশ্চেন আছে, কোশ্চেন 1 এবং কোশ্চেন 2। তোমাদের ল্যাব রিপোর্টটা অনেকটা অ্যাসাইনমেন্টের মতো, আর কিছুই লেখা লাগবে না, তোমরা জাস্ট এই দুইটা অ্যানসার দিবা। ইয়েস স্যার। সো কোশ্চেন টুটা মানে অ্যানসার দেব শুধু, আর কিছু না। কোশ্চেন তুলবা, কোশ্চেন তোলার পর করতে হবে না? কোশ্চেন তুলবা। হুম, ক্লিয়ার? স্যার কোশ্চেন 1টা তো এর আগে আপনি যে গ্রাফটা দেখালেন ওইটার মতো করে করব না স্যার, মানে এক্স্যাক্টলি ওই রকম না, বাট মানে ওই রকম স্ট্রাকচার বা ওই রকমই তো হবে, তাই না স্যার? এটা আঁকলে অনেকটা এরকম হবে, গ্রাফ পেপার ইউজ করবা, তারপর ওই টেম্পারেচারে যাবা, টেম্পারেচার যে দেখবে এটা কোন জোনে, এখানে থাকলে তো তাহলে ইজি হয়ে গেল, একটা ফেজ, একটা কম্পোজিশন, একটা 100% অ্যামাউন্ট। এখানে হলেও সেম, বাট যদি এখানে আসে তাহলে তোমাদের টাই লাইন আঁকতে হবে এবং আমি যেভাবে বললাম সেভাবে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, সেকেন্ড কোশ্চেনটা একটু দেখো। এটা হচ্ছে ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম বলে। ইউটেকটিক হচ্ছে অ্যালয়ে আমরা কি দেখছি, কখনোই একটা ফিক্সড টেম্পারেচারে মেল্টিং পয়েন্ট পাই না, একটা রেঞ্জ পাই, রাইট? ইয়েস স্যার।
বাট মাঝে মাঝে হয় যে কিছু একটা কম্পোজিশন আছে, মানে বিভিন্ন অ্যালয়ের ক্ষেত্রে একটা কম্পোজিশন থাকে, অনেকের ক্ষেত্রে আবার থাকে না, যে যাদের একটা পার্টিকুলার কম্পোজিশনে একটা পয়েন্টে আবার মেল্টিং পয়েন্ট পাবা। জাস্ট একটু হোল্ড করো। ওকে, সো দেখো যেটা বলতেছিলাম যে অনেক অ্যালয়ের ক্ষেত্রে দেখা যায়, এখানে একটা বলা আছে দেখো, ইউটেকটিক অ্যালয়ের ক্ষেত্রে এই পার্সেন্টের জন্য মেল্টিং টেম্পারেচার এইটা, তার মানে একটা পয়েন্ট। তাহলে এখানে ফেজ ডায়াগ্রাম কি হবে, কেমন হইতে পারে, কি মনে হয়? আগেরটা যদি এরকম থেকে থাকে, তাহলে এখন বলতেছে আবার এখানে একটা যে কোনো একটা পয়েন্ট আছে, এখানে ফেজ ডায়াগ্রাম একটা পয়েন্ট, তাহলে কি হবে? এরকম হয়ে যাবে না জিনিসটা? ইয়েস স্যার। রাইট, ওকে। বাট আসলে এটা এক হিসাবে ঠিক, আসলে এরকম হয় না, এটা হয় এরকম। এই পয়েন্টটা হচ্ছে অ্যালয় পয়েন্ট, একে ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম বলে। তোমাদের টাস্ক হচ্ছে ইউটেকটিক ফেজ ডায়াগ্রামের আমি কিছু জিনিস এখানে তোমাদের অ্যাড করে দিছি, এটা বোঝো কিনা দেখবা। আচ্ছা, তোমাদের আগে এইটুকু তো একটু বলে দেই। ইউটেকটিক বাইনারি অ্যালয় যারা, যে পয়েন্টে বললাম যে ফিক্সড টেম্পারেচারে শো করে, ইউটেকটিক রিঅ্যাকশন হচ্ছে একটা লিকুইড থেকে দুইটা সলিড তৈরি হয়। আগে আমরা কি জানতাম, একটা সলিড হয়, রাইট? ইয়েস স্যার। Yes, sir. এখন দেখবা তুমি একটা সলিড, আগে লিকুইড থেকে ধরো শুধু আলফা হতো, এখন লিকুইড থেকে আলফা প্লাস বিটা হবে। যদি এরকম রিঅ্যাকশন হয়, এটাকে আমরা ইউটেকটিক রিঅ্যাকশন বলি। একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে হয় এইরকম রিঅ্যাকশন গুলা। আর যখন আলফা থেকে লিকুইড থেকে আলফা হয়, তখন এটা আসলে একটা রেঞ্জ বরাবর হয়। যদি স্যার, এরকম এটা উদাহরণ কি? আবার স্যার, বলো। এটা উদাহরণ কি? উদাহরণ? ইয়েস স্যার। উদাহরণ এখানে দেয়া আছে, ক্যাডমিয়াম এবং বিসমাথ। 4060-তে একটা ইউটেকটিক অ্যালয় বলা হয়, যেখানে তুমি দেখবা যে এখান থেকে ক্যাডমিয়াম এবং বিসমাথের একটা ইউটেকটিক অ্যালয় পাবা। এটা আমরা ডিটেইলস এতটা যাচ্ছি না, কারণ এটা ভাস্ট জিনিস, আমাদের একটা ল্যাবে এত কিছু কভার করার কোনো মানে হয় না। ওকে, সো ইউটেকটিকেরটাও দেখবা তোমরা, যদি কুলিং কার্ভ আঁকো, যেহেতু ফিক্সড টেম্পারেচার, তাহলে কি হবে? উপরের জোনেও সেম, নিচের জোনেও সেম, বাট মাঝখানের জোনে দেখো ফিক্সডই চলে আসছে। এখন এটা কিভাবে আসলে কেউ বলতে পারবা? কম্পোনেন্ট 2, ফেজ কয়টা এখানে? ফেজ 3টা স্যার। 3টা। ডিগ্রি অফ ফ্রিডম কত? স্যার 0। 0। সো আলটিমেটলি দিয়ে গেলে 0 হয়ে যাচ্ছে। কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই, মানে হচ্ছে স্লোপ নাই, একটা পয়েন্টে হচ্ছে। আর ইউটেকটিক অ্যালয়ের কম্পোজিশন ছাড়া অন্যান্য ক্ষেত্রে দেখা যায় এরকম মিশ্রণ পাওয়া যায়। আমরা যেরকম পাচ্ছিলাম যে একটা স্লোপ, তারপর একটা স্লোপ, তারপরে আবার কনস্ট্যান্ট স্লোপ, আবার এর মাঝখানে আবার একটা কনস্ট্যান্ট পিরিয়ড চলে আসছে। এই মিশ্রণ হচ্ছে ইউটেকটিক অ্যালয়, বাট ওই কম্পোজিশন ছাড়া অন্যান্য কম্পোজিশন। ওকে, এখানে তোমরা যদি দেখো, তাহলে এখানে ডিগ্রি অফ ফ্রিডম 1 পাবা, এখানে 0 পাবা, এখানে 1 পাবা। এটা আমরা কিভাবে ইউজ করি, তোমাদের এটা নরমালি ল্যাবে দেখানো হতো না, বাট যেহেতু আমরা সিস্টেম নিয়ে আলোচনা করতেছি, একটু বলে দেই। যখন ফিক্সড তুমি কোনো একটা কম্পোজিশন নিয়ে কাজ করতেছো, পিওর অ্যালয়, তাহলে তো এটা পাবা, এতে কোনো কনফিউশন নাই, রাইট? Yes, sir. নরমালটাতেও এই পাশেও পিওর কোনো কনফিউশন নাই।
এখানে আমরা যেটা বললাম এটা হচ্ছে সেকেন্ড ছবিটা, তার আগে একটা ফার্স্ট ছবি দেখাই। এই ছবিটা হচ্ছে ইউটেকটিক অ্যালয়ের, আসবে একটা টেম্পারেচারে ফিক্স থাকবে, নেমে যাবে। তো এখানে দুইটা পয়েন্ট কি টাইম কনস্ট্যান্ট করলে মার্জ হয়ে যাবে, একটা পয়েন্ট হয়ে যাবে। বাকি সবার কম্পোজিশন দেখবে এর কম যারা ছিল তারা আস্তে আস্তে এটা কাছে আসতেছে, মানে এটা আমরা যদি আঁকি এরকম হবে। তো এই নিচের যে ফিক্স পয়েন্ট এটা সবগুলোর ক্ষেত্রেই সমান, বাট উপরে যে ইনিশিয়ালি ট্রানজিশন শুরু হয়েছে, যে একটা ইনিশিয়ালি একটা লিকুইড তৈরি সলিডে কনভার্ট হচ্ছিল, এখানে এসে বাকি লিকুইডটা কি দুইটা সলিডে কনভার্ট হচ্ছে। ওকে, এই কার্ভটাকে যদি আমরা এখন ফেজ ডায়াগ্রামে নিতে চাই, আমরা কি বলছিলাম, কুলিং কার্ভে যে পয়েন্টে স্লোপ চেঞ্জ হয়েছে সেই পয়েন্টগুলোকে ডিনোট করতে হয়, রাইট? জি স্যার। তাহলে এটা ডিনোট করব, এটা করব, এটা করব। এখানে এই দুইটা মিলে একটা, এখানেও একটা, এখানে একটা, তার মানে সবগুলো একটা পয়েন্ট, একটা লাইন হয়ে যাবে তাহলে। আর এগুলা এরকম একটা লাইন হবে। সো আলটিমেটলি তোমার ফেজ ডায়াগ্রাম হবে এরকম। ক্লিয়ার? সেম তুমি কুলিং কার্ভে জাস্ট যেখানে পয়েন্টের স্লোপ চেঞ্জ হইছে ওই পয়েন্টের টেম্পারেচারকে ডিনোট করবা, তারপর কম্পোজিশন ভ্যারি, মানে কম্পোজিশন ভ্যারি করে করে ওই পয়েন্টগুলো বসাই দিবা। স্যার তার মানে এখানে মানে স্ট্রেট লাইনটা নিচে এট আ টাইমে সবগুলি সলিড। হ্যাঁ, কারণ আসলে এটা যেটা হয় যে আমরা আগে কি দেখতাম, যে এখান থেকে লিকুইড হওয়া শুরু করছে, একটা পয়েন্ট এসে পুরোটা লিকুইড থেকে সলিড হয়ে গেছে, সলিড হওয়া শুরু করছে। বাট ইউটেকটিকের ক্ষেত্রে দেখা যায় যেখান থেকে লিকুইড থেকে সলিড হওয়া শুরু করছে, বা যখনই এই কম্পোজিশনে চলে আসছে, আমরা বলছিলাম একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট কম্পোজিশনের জন্য ইউটেকটিক রিঅ্যাকশন হয়, মানে যে বাকি লিকুইডটুকু ছিল সবাই টোটালটা মিলে একসাথে আবার দুইটা মানে দুইটা কম্পোজিশনের একটা সলিডে কনভার্ট হয়ে যায়, রিঅ্যাকশন হয় ইউটেকটিক। সো এখানে ফিক্সড টেম্পারেচার থাকে। সো ফিক্সড টেম্পারেচার মানে কি একটা পয়েন্ট নিবা, সো এটা কার্ভে একটা পয়েন্ট, এই কার্ভে একটা পয়েন্ট, এই কার্ভে একটা পয়েন্ট, কম্পোজিশন ডিফারেন্ট। তাহলে এই তুমি যত সব পয়েন্টগুলোকে মিলাচ্ছিলা, যদি সেম টেম্পারেচার থাকে তাহলে এরা কি একটা স্ট্রেট লাইন তৈরি করবে না? ইয়েস স্যার। ধরো আমি তোমাকে যদি এভাবে স্ট্রেট লাইন এঁকে দেখাই, এটা ছিল এখানে, এটা হচ্ছে এখানে, এখানে, এটা ধরো একটা, আমি যখন অ্যাড করব তখন কি করব, নিচে একটা স্ট্রেট লাইন আর উপরে একটা, এটাই তো হবে, রাইট? ইয়েস স্যার। সো এইটা হচ্ছে ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম। মানে স্যার এই গ্রাফের মাঝে একটা পয়েন্ট আসে যখন শুধু মানে দুইটা সলিড মিলে মানে সলিড একটা লিকুইড মিলে একটা সলিড হয়ে যায় একটা ফিক্সড টেম্পারেচারে। আমরা যা দেখতেছিলাম যে অ্যালয়ের ক্ষেত্রে এটা হচ্ছিল না, একটা রেঞ্জ জুড়ে হচ্ছিল, বাট একটা পার্টিকুলার কম্পোজিশনের ক্ষেত্রে, বিভিন্ন অ্যালয়ের ক্ষেত্রে পার্টিকুলার একটা কম্পোজিশন পাওয়া যায় যেখানে ওই লিকুইডটা টোটালটাই সলিডে কনভার্ট হয়ে যায়, টেম্পারেচার একটা ফিক্সড পয়েন্ট পাবা। ওকে, যেটা পিওর মেটালের মতো বিহেভ করে। স্যার উপরের পয়েন্টটা স্যার ঠিক মতো বুঝিনি স্যার, একবার একটু বলেন না। কোন পয়েন্টটা? স্যার ইউটেকটিক পয়েন্টটা তো বুঝলাম যে স্ট্রেট লাইন হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার, বাট কথা হলো স্যার উপরের যে পয়েন্টগুলো আমরা স্যার যোগ করতেছি, হ্যাঁ, সাম করে যে একটা এরিয়া হচ্ছে, এই যেটা লিকুইড ছিল না স্যার টোটালটা। ওই গ্রাফটাতেই স্যার, হ্যাঁ হ্যাঁ, ওই আমি গ্রাফটাতেই বলতেছি যে লিকুইড ছিল সব, হয়ে একটা পয়েন্টে ট্রানজিশন হলো, এই পয়েন্ট আমরা নিলাম, রাইট? এখান থেকে লিকুইড এবং সলিড টু ফেজ জোন তৈরি হইলো, একটা সলিড হচ্ছে। সলিড হতে হলে লিকুইড থেকে সলিডের দিকে কিছু এ এবং বি চলে যাচ্ছে, বাট দেখা যায় তারা সমান ভাবে যায় না, এ হয়তো কম যায় বা বি কম যায়, একটা ট্রানজিশনটা সমান হয় না। হতে হতে দেখা যায় লিকুইড বাকি যেটুকু রয়ে গেছে ওই লিকুইডের মধ্যে কম্পোজিশনটা ওই ইউটেকটিক, আমরা বলতেছিলাম যে প্রত্যেক বিভিন্ন অ্যালয় আছে যাদের একটা কম্পোজিশন আছে যারা ইউটেকটিক রিঅ্যাকশন দেখায়। ওই ইউটেকটিক রিঅ্যাকশনের
কম্পোজিশন যখন রিচ করে ফেলে তখন বাকি যে লিকুইডটা ছিল সেটা আর শুধুমাত্র বিতে কনভার্ট হয় না, মানে একটা সলিডে কনভার্ট হয় না, তখন সে দুইটা সলিড একসাথে কনভার্ট হওয়া শুরু করে। ওইটাকে আমরা ফিক্সড টেম্পারেচার বলি। এখন এই টেম্পারেচার এখানে কি স্লোপ চেঞ্জ হয়েছে, রাইট? জি স্যার। এই টেম্পারেচার চেঞ্জ হলে তাহলে এখানে তুমি পয়েন্ট ধরবা না। এখন অন্য একটা কম্পোজিশনের কথা চিন্তা করো, অন্য কম্পোজিশনও যখন আঁকবা তখন দেখবা যে হয়তো এরকম শুরু হয়েছে, এখানে এটা একটু উপরে, ধর আমি যদি কম্পোজিশন লেফটে রাখি, এখান থেকে সেকেন্ড স্লোপ শুরু হলো, দেখা যায় সেম টেম্পারেচার এসে আবার ফিক্স লাইন চলে আসে। আবার এইদিকে যদি আঁকি এটাও দেখা যায় অনেকটা এরকমই হয়। মানে স্যার আমরা স্যার উপরের যে পয়েন্টটা নিচ্ছি ওটা হলো টু ফেসের স্লোপের এটা ইনিশিয়াল হচ্ছে পয়েন্টটা। টু ফেজ রিজন আর এটা হচ্ছে থ্রি ফেজ রিজন। জি স্যার বুঝতে পারছি। তুমি হচ্ছে যে সব জায়গায় স্লোপ চেঞ্জ হবে সেখানে পয়েন্ট নিবা, শেষ। ওকে জি স্যার। ওকে, এখন এই জিনিসটা একটু অন্যভাবে বলা আছে এই জায়গায়, অন্যভাবে কিভাবে বলা আছে এটা সবাই একটু ট্রাই করে দেখবা পারো কিনা। যদি না পারো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবা। ওকে স্যার 2 নাম্বার কোশ্চেনে মানে জাস্ট পার্সেন্টেজ থেকে কি আঁকা সম্ভব গ্রাফ? আচ্ছা, তোমাদের আমি তাহলে কোশ্চেনের সলিউশনটা বলেই দেই। জি স্যার, তাহলে ভালো হয়। হ্যাঁ, যেহেতু তোমরা ফেজ ডায়াগ্রাম পড়ো নাই, দেখো এখানে বলা আছে যে লেড এর মেল্টিং পয়েন্ট 327, আমি ধরে নিলাম এটা 327। ওকে, ডান পাশে আমি ধরে নিলাম টিন, তার হচ্ছে 232, দুইটা পয়েন্ট পাইছি আমি। ওকে, ইউটেকটিক অ্যালয়ের টেম্পারেচার হচ্ছে 183, ধরো এটা, এবং তার কম্পোজিশন হচ্ছে টিন 62%, মানে এরকম একটা পয়েন্ট। গ্রাফে আমি 3টা পয়েন্ট দিলাম, এটা হচ্ছে টেম্পারেচার, এটা কম্পোজিশন। ওকে, ফার্স্টে 3টা পয়েন্ট আমার শেষ। এখন বলে দেয়া আছে যে ম্যাক্সিমাম সলিবিলিটি অফ টিন ইন লেড, মানে এই যে তুমি অ্যাড করতেছিলা এই পর্যন্ত আমরা আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম বলতেছিলাম যে টোটালটাই সলিউবল হয়। এখানে তোমাকে আবার লিমিট করে দিছে যে ম্যাক্সিমাম লেড কতটুকু সলিউবল হয়, সেটা হচ্ছে 183 ডিগ্রি সেলসিয়াসে 19%। ওকে, তার মানে আমি এখানে একটা পয়েন্ট নিলাম। আবার ম্যাক্সিমাম সলিবিলিটি অফ লেড ইন টিন, তার মানে যদি আমি লেফট সাইড থেকে চিন্তা করতাম যে টিনের মধ্যে লেড, এটা যদি লেড হয়, সবাই একটু খেয়াল করো, আমি তোমাদের সলিউশন এঁকে দিচ্ছি। সেক্ষেত্রে সলিবিলিটি বলে আছে 3%, তার মানে টিন কত পার্সেন্ট হবে? 97%, ধরো এরকম একটা পয়েন্ট। এখন তোমাকে ফেজ ডায়াগ্রাম রাখতে হবে। দেখো তুমি জেনারেলি কাজ ছিল এখান থেকে এটা কানেক্ট করা, এটা কানেক্ট করা, আমাদের আরেকটা কাজ ছিল হচ্ছে নিচের লাইনটা কানেক্ট করা, রাইট? রাইট, ইয়েস স্যার। বাট এখানে একটা কেস বলে দেয়া আছে যে ম্যাক্সিমাম সলিবিলিটি আবার বলে দেয়া আছে 90%। সো এখানে আসলে ফেজ ডায়াগ্রাম একটু ডিফারেন্ট হবে, এটা হবে অনেকটা এরকম। কিভাবে হবে সেটা আমি আর এখন তোমাদের ডিটেইলসে যাব না, এই অংশটুকু বাদ। ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের ফেজ ডায়াগ্রাম। বুঝতে পারছো এটুকু? স্যার লাস্টের কার্ভটা বুঝি নাই স্যার। সলিউবিলিটি যখন লিমিট দিয়ে থাকে, তোমরা যখন ফেজ ডায়াগ্রাম পড়বা তখন ডিটেইলসে পড়বা যে ফেজ ডায়াগ্রামে যখন সলিউবিলিটি দেয়া থাকে তখন কার্ভটা একটু ডিফারেন্ট হয়ে যায়। ওকে, আচ্ছা তোমাদের এই ফেজ ডায়াগ্রাম যে 3টা ছিল ওটা একটু আরেকবার ব্যাখ্যা করুন স্যার। আচ্ছা তোমাদের এই কোশ্চেনটা আসলে আজকে এটা তোমাদের ডিফারেন্ট স্যার আমাদের ডিফিকাল্ট তো হয়ে যাবে। থিওরিতে ফেজ ডায়াগ্রাম পড়ানো হয়নি, এটা আসলে আমাদের হ্যাঁ জন্য হ্যাঁ কঠিন। ঠিক আছে, তোমাদের ল্যাব রিপোর্টে 2 নাম্বার কোশ্চেনটা থাকবে না, ঠিক আছে? এটা বাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। শুধু 1 করব? হ্যাঁ, 1 এবং 2 এর জায়গায় আসবে হচ্ছে ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম কিভাবে আঁকতে পারো বিশ্লেষণ করো, সেটা হচ্ছে এটা দিয়ে ব্যাখ্যা করবা। ওকে ওকে স্যার।
ওকে স্যার। আমি যেটা বললাম এটার সেটা উপরের স্লাইডটা একটু আমি স্লাইডটা আপডেট করে তোমাদের দিয়ে দিব। ক্লিয়ার? না স্যার, ওই যে তিনটা ফেজ যে একসাথে থাকে ওটা একটু বুঝি নাই। এটা এটাতে আচ্ছা দেখো S1 প্লাস S2 প্লাস হ্যাঁ বলি তোমাকে, আমি এই ডায়াগ্রামটা দেখাই। এটা উপরে কি লিকুইড, রাইট? এটা লিকুইড লেখা আছে। হ্যাঁ উপরে দেখো লিকুইড, এখানে লেখা আছে লিকুইড প্লাস বিসমাথ, তার মানে লিকুইড এবং একটা সলিড। এটা টু ফেজ রিজন, লিকুইড প্লাস সলিড টু ফেজ রিজন। এটা বিসমাথ প্লাস ক্যাডমিয়াম টু ফেজ রিজন। তাহলে এই পয়েন্টে লিকুইড থেকে যখন বিসমাথ এবং ক্যাডমিয়ামে কনভার্ট হচ্ছে, এটা কয় ফেজ রিজন? এই পয়েন্টটা আচ্ছা 3 ফেজ। 3 ফেজ। তিন ফেজ এই 3 ফেজে বিসমাথ ক্যাডমিয়াম লিকুইড তিনটা। আচ্ছা হ্যাঁ লিকুইড জি স্যার। তিনটা না, তো এইটার জন্য হচ্ছে ওই কার্ভের অংশটুকু, এই কার্ভের অংশটুকু। একটা পয়েন্টের জন্য আমরা কিন্তু স্ট্রেট লাইন পাই, রাইট? কারণ টেম্পারেচার তো ফিক্সড। হ্যাঁ হ্যাঁ পয়েন্টের জন্য স্ট্রেট লাইন। ওকে, আমি তোমাদের 2 নাম্বার রিপোর্টের 2 নাম্বার কোশ্চেনটা আপডেট করে দিয়ে দিব। এটা আমি হয়তো কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিব, এবং তোমাদের ক্লাস লেকচারের যে ভিডিওটা আপলোড করে দিব। এবং তোমাদের এই ল্যাব রিপোর্টটা নেক্সট ল্যাব মানে হচ্ছে নেক্সট সানডে ল্যাব শুরু হওয়ার আগে 2টার মধ্যে আপলোড করতে হবে। ক্লিয়ার? স্যার তাহলে তো শুধু 1 নাম্বার কোশ্চেনটা সলভ করে দিলেই তো হবে, তাই না স্যার? 1 নাম্বার কোশ্চেন এবং 2 নাম্বারের জায়গায় আমি আরেকটা কোশ্চেন দিব। ওকে স্যার কোশ্চেন গুলো কি ডিসকাশন পার্টে লিখবো? এখানে অ্যাসাইনমেন্টের মতো তুমি জাস্ট তোমার নাম সবকিছু ডিটেইলস উপরে লিখবা, এবং ভিতরে তোমার কোশ্চেন 1 লিখবা, কোশ্চেনটা তুলবা, এটার অ্যানসার করবা। বি কোশ্চেন লিখবা, অ্যানসার করবা। আমি বি এর কোশ্চেনটা চেঞ্জ করে দিব। ওকে স্যার। ওকে স্যার কোশ্চেন 1 তোলার সময় ডেটা টেবিলটাও তুলবো? টেবিলটা তুলতে হবে। ওকে এই টেবিলটা তুলতে স্যার হবে তাহলে তো কোনো থিওরি লিখবো না, তাই না স্যার? আর কিছু লিখতে হবে না, জাস্ট 2টা কোশ্চেনের অ্যানসার করবা। ওকে স্যার গ্রাফটা কি গ্রাফ পেপারে করব? গ্রাফ পেপারে করলে বেটার হয়, কারণ তুমি স্কেলগুলো ঠিক রাখতে পারবা। মানে স্যার 1 নম্বর কোশ্চেনে শুধু এই টেবিলটা লিখবো, তারপর হচ্ছে গ্রাফ আঁকবো, আর 2 নম্বরে আপনি যে প্রশ্নটা দিবেন ওই অনুযায়ী উত্তর। 1 নম্বরে ভ্যালু বের করতে হবে, এটা থাকবে, এবং এই যে দেখো নিচের একটু অংশ আছে, ক্যালকুলেশন আছে, ম্যাথ। গ্রাফ থেকে কিছু ভ্যালু বের করতে হবে। ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। ওকে স্যার। 2 নম্বর